আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের অনেকেই এখনো আসেনি, তারপরও আমরা চাইলে শুরু করতে পারি। ভাই কি বলেন? আহ, হ্যাঁ, অনেকেই এখনো এসে পারেননি দেখছি। সবাই আসবেও কিনা সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, আমাকে জানি শুনতে না। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস মনে হয় শুরু হয়ে গেছে নাকি? আমি না, মাত্র বের আমি করলাম। মাত্র হাই হ্যালো দিলাম আর কি, ও এখনো শুরু আচ্ছা আচ্ছা। করিনি। আপনারা হচ্ছে প্রাণ, আপনারা না আসলে তো শুরু করি কিভাবে বলেন? ও আচ্ছা ঠিক আছে। আর ক্লাস মনে হয় খুব বাজে লেগেছে অনেকের কাছে, হয়তো বা আমি নট শিওর, এই জন্য আমি একটু ভয়ে আছি যে মনে অনেকের হয় মনে আসতে হয় পারে। এখনো নামাজই শেষ হয়নি, না শেষের দিকে আর কি। তো সেই কারণে মনে হয় জয়েন করতে একটু দেরি হতে পারে। সেজন্য একটু দেরি করি আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা। সাধারণত মানে আমি যে মুস্তাকিম স্যারের কাছ থেকে হচ্ছে প্রথম ওয়েবে আসা। তো এরপর থেকে এখন অব্দি মানে যতদিন এই ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, অনেকগুলা ক্লায়েন্টই আমি লোকালি মূলত কাজ করতেছি এখন পর্যন্ত। তো মানে যতগুলা প্রজেক্টই হচ্ছে আমার মানে ক্যান্সেল করা হয়েছে, কোনোটাতেই আসলে এইভাবে গুছিয়ে কথা বলা বা মানে এইভাবে কখনো চিন্তা করা হয় নাই যে আসলে এভাবে বললে যে বেটার হবে। তো ওই ক্লাসটা আসলে অনেকটাই মানে অনেক কিছু বিষয়টা নিয়ে শিখার ভাবছেন ছিল। আর কি, ভেবেছেন আর কি, এরপরে ভাবছেন। জি, বুঝতে পেরেছি। অবশ্যই। আহ, যেটাই আমরা শুনবো সেটা নিয়ে আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা আছে। নিজে নিজে আমি যেভাবে চিন্তা করি সেই চিন্তা ভাবনার যে ধরন, এটার সাথে অন্য একটা ধরনের কম্পারিজন করাটা, আহ, তুলনা করাটা, এটা অবশ্যই দরকার আছে। করার পর যেটাকে আপনার ভালো মনে হবে সেটাই গ্রহণ করতে হয়, এটাই হচ্ছে বুদ্ধিমান বা যারা বড় বড় মানুষ তারা এটাই করেন। আহ, অনেক সময় আপনার ডিসিশন ঠিক হবে না, মানে আপনি ম্যানিপুলেট হয়ে অন্য কথার দ্বারা প্রভাবিত হয়ে দেখা গেল আপনি কোনো একটা মতাদর্শ গ্রহণ করলেন, কিন্তু আদতে সেটা আপনার অতটা ইতিবাচক না বা আপনার মতাদর্শের মতো অতটা পজিটিভ না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি এটা করতে হবে, আপনি করবেন, কোনো সমস্যা না। কিন্তু যে মুহূর্তে বুঝবেন যে না, আমার মনে হয় আমার আগের চিন্তা ভাবনাটাই সঠিক ছিল, তখনই সুইচ করবেন, কোনো সমস্যা নেই। জি ভাইয়া। শেখার জীবনে শেষ কথা বলে কিছু নেই। আমি বোঝাতে পেরেছি কথাটা? জি, জি বুঝতে ভাই। পারছি। এটাই। আর সত্য কথা কি, আমরা বেশিরভাগ মানুষই, আপনাদের কথা জানি না, আমি আমার কথাই বলি ধরুন, ক্লায়েন্টকে হচ্ছে একটা সময় আমি দেখতাম হচ্ছে, মানে ক্লায়েন্ট মানে হচ্ছে টাকার কাজ, মানে ক্লায়েন্টকে আমি মনে করতাম যে এই তো টাকার খনি বা এই তো টাকার একটা পকেট বা জায়গা। বাট এটা মনে করা যাবে না। অনেকেই করে, অনেকে অনেক টাকা আর্নও করে এবং করছে এখনো পর্যন্ত। বাট এটা করলেও যে বললাম, অনেক বড় বড় বিষয় একটা গ্যাপ তৈরি, অনেক মূল্যবান অনেক বিষয় আমরা মিস করি, যেটার একটা ফিউচার ভ্যালু আছে, যেটা আমরা মিস করি। এই জন্য দেখবেন যে উম, একজন ভালো, কি বলবো এটাকে, এফিশিয়েন্ট একজন বা স্কিলড একজন মানুষ হবার পাশাপাশি কমিউনিকেশন বলেন বা হচ্ছে বিহেভিয়ার বলেন, এই সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে আমি টেক কেয়ার করতে পারছি কিনা। আমি বেশ কিছু মানুষকে দেখেছি যারা অনেক ভালো কাজ জানেন কিন্তু তাদের বিহেভিয়ারে প্রবলেম। আপনাদের এরকম কেউ দেখেছেন কিনা জানি না। তারা ওয়েল ম্যানার্ড না, বা হচ্ছে খুবই, কিছু কিছু ক্ষেত্রে খুবই রিজার্ভ আর কি, এবং তারা ভালো কাজ জানে, সেই ব্যাপারটা নিয়ে তারা অনেক, কি বলবো এটাকে, অহংকার বা গর্ব তাদের এমন একটা পর্যায়ে চলে যায় বা করে ফেলে, যেখান থেকে স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলতে গেলেও আপনি খুব বেশি ইজি ফিল করবেন না। আবার এরকমও দেখেছি যে এই এই শ্রেণীর মানুষের থেকে অনেক ভালো কাজ জানে, অনেক স্কিলড, কিন্তু খুব বিনয়ী,
এত বিনয়ী, এত ভদ্র যে মনেই হবে না যে এই মানুষটা এত কিছু জানে বা এই কাজটা এত ভালো জানে। এরকম সব রকম মানুষই আমাদের চারপাশে আছে। আমার আচরণও যে খুব ভালো, সবসময় ভালো হয়, এটা না। আমিও মানুষ, আমিও ভুল করি, আমিও মানে হচ্ছে বাউন্ডারি বা লাইন ক্রস করি। বাট বিষয়টা হচ্ছে আমি জানি যে আমি ক্রস করি, অনেকে সেটা জানেই না। মানে আমি বোঝাতে পারছি কথাটা? অনেকে হ্যাঁ, বুঝতেই পারে না যে তাদেরও ভুল হচ্ছে বা তাদেরও ভুল হয়, এটাই। অনেকে তো ভুল স্বীকারও করে না। রাইট। এই জন্য আর কি, এগুলো সব হিউম্যান হিউম্যান কোয়ালিটি। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে যত্ন নিতে হয় সব সময়। যে কোনো জিনিস যত্ন নিলে যেমন সুন্দর থাকে, বড় হয়, এই কোয়ালিটি গুলোরও তাই। আমরা কিন্তু স্বীকার করবেন কিনা জানি না, যে জিনিসগুলোর যত্ন সবচেয়ে বেশি নেওয়া উচিত, ক্ষেত্র বিশেষে সেই জিনিসগুলোর যত্ন সবচেয়ে কম নেই। জি, আমরা হচ্ছে আমাদের আচরণের যত্ন, কখনো ভেবেছেন এই টার্মটা, যে আচরণের যত্ন নিতে হয়? এটা কি কখনো ভাবেন আপনারা? জি না। ভাবি না আমি, সত্য কথা। কিন্তু আচরণেরও যত্ন আছে, শরীরের যেমন যত্ন আছে, আচরণেরও যত্ন আছে। এই আচরণ দিয়েই তো আমাদের মানুষের কাছে ভালোবাসা পাই, ঘৃণা পাই, তাই না? ক্রোধের শিকার হই এই আচরণ দেওয়ার মাধ্যমে বা আচরণের মাধ্যমে। সো ইটস এ কাইন্ড অফ ব্রিজ। হ্যাঁ, একটা সেতু। এবং আপনি আপনার সেতুর যত্ন না নিলে সেতু থেকে জং ধরবে, দুর্বল হয়ে যাবে, খুব বেশি লোড নিতে পারবে না। তো বিষয়গুলো খুব সিম্পল, আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করছি আর কি। কারণ এই কথাগুলোই এদিক সেদিক হম্বিতম্বি করে অনেক বড় করা যায় বা অনেক বেশি মনে হয় যে খুবই উচ্চমার্গীয় কিছু। বাট সহজ জিনিস তো বোঝাও সহজ হওয়া উচিত, জি, জি। বলতে পারি না। বাট দিস ইজ হাউ ইট সাউন্ডস। আচ্ছা, অনেকে চলে এসছে, প্রায় 12-13 জনের মতো। ভেরি গুড। এখন রেকর্ডিংটা অন করে, রেকর্ডিংটা অন করে ফেলি নাকি আর 1 মিনিট, আর 1 মিনিট দেখি, তারপরে রেকর্ডিংটা দিব আর কিছু। আচ্ছা, এখানে করতে চাচ্ছি। আমাদের কাছে একটা মসজিদ থেকে একটু মনে হয় সাউন্ড আসছে। আমি সেজন্য সরি। ওখানে কোনো একটা সমস্যা বিষয় নেই নিয়ে ভাইয়া। আলোচনা চলছে আর কি, মাইকে আর কি। হ্যাঁ, হুম। আপনাদের কানে যাচ্ছে নাকি জানি না। আপনাদের কানে কি যাচ্ছে? জি ভাই, মানে জি, একটু সামান্য একটু কিছু আসতেছে, বাট কিছু সমস্যা কিছু নেই। আসছে না? আচ্ছা আচ্ছা, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, একটু চট করে শুনে নি, কে কোন এলাকা থেকে যুক্ত হয়েছেন? আহ, নাম না ধরে বললে তো বোঝা যাবে না। আচ্ছা, আহ, আমি তো খুলনা থেকে। মিজানুর রহমান। ভাইয়া আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম মোহাম্মদ মিজানুর রহমান। আমি পঞ্চগড় থেকে বলছি। আসসালাম। অনেক দূর, জি, বাংলাদেশের একেবারে মাথায়, তাই না? জি, খুলনা উত্তরবঙ্গে। আর এটা একেবারে অনেক দূর, পঞ্চগড়। আচ্ছা, এটা শিখেছিলাম, পঞ্চগড়ই মনে হয় বাংলাদেশের একমাত্র জেলা যেখানে আকার ও শিকার লাগে না লিখতে, এরকম কিছু, তাই না? রাইট। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, পার্থ, পার্থ হ্যাঁ, আমি ঢাকা থেকে। ঢাকা থেকে। Very good. রবিউল হাসান। জি ভাই, আমি কুমিল্লা থেকে। উম, কুমিল্লা। জি কুমিল্লা ভাই। হচ্ছে আমার উম, মেঝো ফুফুর বাড়ি কুমিল্লাতে। কোন ফুফু? কখনো যাইনি অবশ্য।
মাঝে মাঝে ইনশাল্লাহ ফোনে আসবেন। কথা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, রবিউল হাসান। জি ভাই, আপনি রবিউল, কুমিল্লা থেকে? ও আপনি তো কুমিল্লা থেকে, সরি। বিসিএস, আচ্ছা। বিসিএস নামটা তো দেখতে পাচ্ছি না, শুধু বিসিএস দেখতে পাচ্ছি আর কি। বিসিএস বুঝতে পারছেন? মনে হয় বিসিএস এক্সাম নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা, শাহরিন শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, ইন্ডিয়া থেকে একজন যুক্ত হয়েছেন, জুম ইন্ডিয়া, তাই না? এই নামটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, শাহরিন লিখেছেন জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যালেক্স, অ্যালেক্স ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন? জি ভাই, আমি ফেনী থেকে। এনি, আচ্ছা। জি ফেনী। এনি, জয়নাল হাজারি তো মারা গেলেন কিছুদিন আগে, তাই না? জি জি। আপনার এলাকার লোক ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ। আচ্ছা, আব্দুল মমিন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম। সিরাজগঞ্জ থেকে বলছিলাম। সিরাজগঞ্জ, আচ্ছা। জি জি। সিরাজগঞ্জের মানুষের ভাষা অনেক সুন্দর লাগে, অনেকটা স্থানীয় নামে টেনে টেনে একটু কথা বলে, তাই না? আমাদের এলাকায় কিছু মানুষ আছে সিরাজগঞ্জের সাথে, তাদের পরিচয় তো হওয়ার সুযোগ হয়েছে, খুব সুন্দর লাগে। আচ্ছা, ড্যানিয়েল, ড্যানিয়েল ত্রিপুরা, এটা আপনি তো ভারত থেকে যুক্ত হয়েছেন, তাই না? ইন্ডিয়া থেকে, শুধু ভারতবর্ষ। আচ্ছা, শারমিন আক্তার, তারপরে তো নামটা আবার কোথায় চলে গেল? আচ্ছা, ওমর ফারুক। আচ্ছা, প্রশান্ত আচার্যি, তো আমি গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে, আচ্ছা ফাইন। রেদওয়ান সাভার, ওনার নামে অ্যাড দিয়ে সাভার লেখা, বোধ করি উনি সাভার থেকে যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি সাভার থেকে বলছি। আচ্ছা, থ্যাংক ইউ। সাজ্জাদ ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কোথা থেকে যুক্ত হয়েছেন? জি, আমি নওগাঁ থেকে। ও, নওগাঁ থেকে, নওগাঁ, আচ্ছা। সালাউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ? জি জি স্যার। হবিগঞ্জ এটা কোন দিকে? সিলেটের দিকে না? জি জি। আচ্ছা আচ্ছা, তো ওই খাতায় পড়েছে হবিগঞ্জের কথা। ওইখানে মেবি কি গ্যাসের গ্যাস ক্ষেত্র এরকম কিছু একটা আছে, মনে হয় পড়েছিলাম, ভুলে গিয়েছি। আচ্ছা। শারমিন আক্তার নাহিদ ম্যাম, ম্যাম নাকি ব্রাদার বুঝতে পারছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ ম্যাম, স্যার, আমি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে, আচ্ছা, হ্যাঁ। ভেরি গুড। তোফায়েল ইয়েমেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। নওগাঁ থেকে। কোথা থেকে? নওগাঁ থেকে। নওগাঁ, আচ্ছা, নওগাঁ দুজন পেলাম। শাওন ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি চিটাগং থেকে। চিটাগং থেকে, ঠিক আছে। মোটামুটি সবার কথাই শুনলাম। রাসেল ভাই, আপনাদের প্রিয় স্যার, উনি তো আছে, উনি কোন মানুষ? আচ্ছা, ঠিক আছে। আমি আসসালামু আলাইকুম স্যার, আমি ওমর ফারুক, আমার বাড়ি হলো যশোর বেনাপোল, আমি দুবাই থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক দূর থেকে। Recording in progress. Dubai, right? Okay. So everyone, assalamu alaikum and good evening to all of my brothers and sisters from all over the world. Thank you so much. It's our second session with you. I mean, it's my second session with you. And it has been an honor for me to serve, to share something valuable with you. I'm not sure how much valuable it actually is, but I'm trying my best to give or to share something valuable from my experience and my point of view and wisdom. Thank you so much once again. আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে, আমি আপনাদেরকে কয়েকটা বাক্য দেখাবো। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা চেষ্টা করব 7টার মধ্যে শেষ করা, তারপরে 2-5 মিনিট একটু হলেও ক্ষতি নেই, টার্গেট নিয়ে আগাই। তো
তো আমি কিছু বাক্য দেখাবো আর কি, এর মধ্যে থেকে বলতে হবে যে এই বাক্যগুলো সম্পর্কে আপনার কি অভিমত। অবশ্যই কমিউনিকেশনের সময় আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো হ্যালো 1 2 3। জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি স্যার। ওকে ফাইন। ওকে ফাইন ফাইন ফাইন। ঠিক আছে, আমি দেখি। আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না মনে হয়, তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে ফাইন। আমি স্ক্রিনটা শেয়ার করি। সবাই একটু মনোযোগ দিয়ে, আমি সবার মনোযোগ চাই। আই ওয়ান্ট ইউর আনডিভাইডেড অ্যাটেনশন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে কথাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি কথাটা দিয়ে কোশ্চেনটা করি, তারপরে তাহলে আজকে আমাদের ক্লাসটা বুঝতে মনে হয় একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে আপনারা কি বুঝেছেন এবং আমি কি বোঝাতে পেরেছি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু বাক্যস, আই মিন সেন্টেন্সেস? এর কোনো আসলে কোনো মানে পার্থক্য আছে কিনা? ইজ দেয়ার এনি ডিফারেন্স এট অল? সবাই ডেড সাইলেন্ট। কথা বুঝতে পারি নাই। আচ্ছা, আমি বলছি কি যে আমাদের এখানে একটা নেট সমস্যা মনে হচ্ছে। ও আচ্ছা, সরি, আমি রিপিট করছি। আমি কি বোঝাতে পেরেছি এবং আপনারা কি বুঝতে পেরেছেন এই দুইটার কোনো আদৌ কোনো পার্থক্য আছে কিনা? জি স্যার, আছে, পার্থক্য আছে। পার্থক্যটা কি? কারণ আপনি যেটা বুঝিয়েছেন এটা আর আমরা কি বুঝছি, এটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি বুঝিয়েছেন যেটা আপনি টোটাল ক্লিয়ারলি বুঝিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই। এর মধ্যে না স্যার, কোনো পার্থক্য নাই। বেসিক্যালি অর্থগত কোনো পার্থক্য নাই, বাট আপনার ব্যাকরণগত পার্থক্য। আচ্ছা, যেমন আচ্ছা ব্যাকরণ, তাহলে ব্যাকরণ হলে আলোচনা দরকার নেই, ঠিক আছে। কে আর কেউ কিছু বলবেন? লাস্ট আর একটা অ্যানসার নিয়ে আমি শুরু করব। স্যার জি, আমার মনে হচ্ছে পার্থক্য আছে। কারণ আপনি যে বলেছেন আমি কি বুঝাতে পেরেছি, এটার দ্বারা অপোজিটে যে ব্যক্তিগুলো আছে সে অ্যাটেনশনটা ভালো পাবে। আপনারা কি বুঝছেন এইটার দ্বারা অ্যাটেনশনটা একটু আরো কম পাবে, এরকম মনে হচ্ছে আমার। ভেরি গুড, ভেরি ক্লোজ। ক্লোজ বাট নো সিগার। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, মানে ইডিয়ামস আছে। ইডিয়ামটা এরকম, একটা বলতে আর ইডিয়ামস বলা যায় না, ইডিয়ামটা এরকম, ক্লোজ বাট নো সিগার। সিগার মানে তো জানেন, সিগার মানে হচ্ছে চুরুট আর কি, এক ধরনের বিড়ি আমরা বলি, বাট ঠিক বিড়ি না। দেখেছেন কিনা জানি না, একটু মোটা এক ধরনের, দেখেছেন কি? একটু আওয়াজ দিয়েন। চুরুট টাইপের, চুরুট। হ্যাঁ, চুরুট। তো ইংরেজিতে একটা কথা আছে, ক্লোজ বাট নো সিগার। তার মানে হচ্ছে যে যখন আগে ইসের ট্রেনিং হতো, কি বলে এখনো সামরিক বাহিনীতে ট্রেনিং হওয়ার সময় যখন শুটিং প্র্যাকটিস হতো, মানে হচ্ছে গুলি ছোড়ার প্র্যাকটিস হতো, তখন যেখানে এই যে গোল্লা দেওয়া থাকে না, গোল গোল দেওয়া থাকে না, দেখেছেন? যেখানে টার্গেট, যেটাকে নিশানা বলি, খেয়াল করেছেন? গোল 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 দেওয়া থাকে। তো মাঝখানের জায়গাটার নাম জানেন আপনারা? একেবারে মাঝের যে পয়েন্ট, ওটাকে কি বলে জানা আছে? ওটাকে বলা হচ্ছে বুলস আই। হ্যাঁ, তো হচ্ছে যদি কেউ গুলি করে, মানে যখন শুটিং প্র্যাকটিসের সময় যদি কারোর গুলিটা বা বুলেটটা বুলস আইয়ের কাছাকাছি লাগে, কাছাকাছি, তখন ওরা মানে যারা অফিসিয়াল থাকতো তারা বলতো ও ক্লোজ বাট নো সিগার। তার মানে বুলস আইতে যদি হিট করতে পারে তখন ওরা পুরস্কার হিসেবে একটা সিগার দিত, একটা চুরুট দিত সেই আর্মিকে বা সামরিক সেই সদস্যকে। কিন্তু যদি কাছাকাছি মানে গিয়েছে বাট ওটা হিট করতে পারেনি, তখন বলতো ও ক্লোজ বাট নো সিগার। তার মানে তোমার বুলেটটা কাছাকাছি গিয়েছে কিন্তু কি লক্ষ্য ভেদ করতে পারেনি। আমি কি বোঝাতে পারছি কথাটা? জি। তো এরপর থেকে এটা এতটাই প্রচলিত হয়ে গেল যে এটা ডিকশনারিতেও স্থান পেয়ে গেল। এরপর থেকে যদি কেউ কোনো কোয়েশ্চেনের অ্যান্সার কাছাকাছি দেয় কিন্তু পুরো সঠিক না, তখন এটা অনেক সময় ব্যবহার করে নেটিভ স্পিকাররা। কি বলে? ক্লোজ বাট নো সিগার। বলেন তো সবাই।
Close. Close. but But no No. cigar Yeah. তার শব্দ close but no cigar আমি কি বোঝাতে পারছি কথাটা জি ক্লোজ বাট কোথায় ব্যবহার করবেন সেটাও মনে হয় মানে বুঝেছেন সবাই আপনারা হ্যাঁ বুঝতে আচ্ছা এখন আমি কি বোঝাতে পেরেছি এবং আপনি কি বুঝেছেন এর এর দুইটার ভিতর অর্থগত কোনো পার্থক্য নাই কিন্তু পার্থক্য যেখানে আছে সেটা হচ্ছে যে গ্র্যাভিটি বা ওয়েট যখন আমি বলবো আপনারা কি বুঝেছেন তার মানে কি বলেন তো আমি এটা মিন করতে চাচ্ছি যে আমার জায়গা থেকে আমি ক্লিয়ারলি বুঝিয়েছি এখন আপনারা বুঝছেন কিনা সেটা আপনাদের ব্যাপার জি যদি না বুঝে থাকেন তাহলে আপনাদের মাথার সমস্যা বা আপনার বোঝায় সমস্যা কিন্তু যখন বলবো আমি কি বোঝাতে পেরেছি তার মানে কি বলেন তো আমি পুরো ভ্যালুটা আপনাদেরকে দিচ্ছি যে আপনারা সুপার অ্যাটেন্টিভ আপনাদের মতো ভালো লিসেনার আর দুনিয়াতে নাই আপনারা প্রচন্ড চেষ্টা করছেন বোঝার জন্য কিন্তু আমি মনে হয় বোঝাতে পারছি না বা আমি বোঝাতে পারছি কিনা এটা আমার জানা দরকার তার মানে আমি বলেন তো কোন বাক্যটা দিয়ে আমি হচ্ছে আমার অডিয়েন্সকে বেশি ভ্যালু দিচ্ছি আপনারা কি বুঝেছেন নাকি আমি কি বোঝাতে পেরেছি কোন বাক্যে অডিয়েন্সটা বেশি ভ্যালু পাচ্ছে বলেন তো কি বোঝাতে পেরেছি বুঝাতে পেরেছি পেরেছি আমি কি বোঝাতে পেরেছি কথাটা আচ্ছা ঠিক আছে আপনারা একটু রেসপন্স করেন কথা শুনতে পাচ্ছেন কিনা অনেক সময় বোঝা যায় না হ্যাঁ জি ভাইয়া আচ্ছা আমি কিছু বাক্য দেখাচ্ছি আপনারা বলবেন এই বাক্য সম্পর্কে কার কি অভিমত ওকে প্রথম যে সেন্টেন্সটা হচ্ছে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা জি ভাই আচ্ছা বড় করি আচ্ছা কি লিখেছে বলেন তো দ্যাটস এগেইনস্ট আওয়ার পলিসি দ্যাটস এগেইনস্ট এগেইনস্ট না এগেইনস্ট কি হবে এগেইনস্ট রাইট দ্যাটস এগেইনস্ট আওয়ার পলিসি এই কথার বাংলাটা কি যে এটা আমার বা আমাদের কি পলিসি বিরুদ্ধ ওকে ফাইন পলিসি বিরুদ্ধ রাইট আমরা প্রশ্ন হচ্ছে যে আমরা এই কথাটা কি কখনো ব্যবহার করতে পারি বা করেছি কখনো ক্লায়েন্টদের সাথে ধরেন ক্লায়েন্ট একটা কিছু বললো আপনাকে করতে যেটা আপনি আপনার পলিসির বিরুদ্ধে হওয়ায় আপনি করছেন না বা করতে চাইছেন না সেক্ষেত্রে কি আমরা এটা ব্যবহার করতে পারি কিনা বা উচিত কিনা দ্যাটস এগেইনস্ট আওয়ার পলিসি জি স্যার জি অবশ্যই কারণ এটা আমাদের পলিসির বাইরে হলে অবশ্যই আমাদের সেটা ক্লায়েন্টকে বলে দেওয়া উচিত ঠিক না জি ওকে ফাইন পরের বাক্য নেক্সট সেন্টেন্স হ্যাঁ দেখতে পাচ্ছেন কি হ্যাঁ থাক থাক জি আচ্ছা একটু ছোট হয়ে গিয়েছে বাক্যটা আর কি ফন্ট আমি মনে হয় দ্বিতীয় ফন্টটা ঠিক আছে তাই না দ্বিতীয় লাইনের এটা চলবে চলবে ওকে আচ্ছা আচ্ছা রাসেল ভাইয়া সহ মানে সবাই তো ব্যস্ত আছেন let me try to do that let me try to do that এই বাক্যটা আমরা বলি কিনা ক্লায়েন্টকে মাঝে মাঝে হ্যাঁ জি জি বলি ডেফিনেটলি আচ্ছা অবশ্যই তার মানে আমরা দ্যাটস এগেইনস্ট আওয়ার পলিসি এটা যদি কখনো বলতে হয় আমরা বলবো আর let me try to do that এটাও তো আমরা বলি তাই না আচ্ছা ফাইন আমরা যেটা বাক্যটা দেখবো তখন সেই বাক্যটা নিয়ে চিন্তা ভাবনা করব কোনো এই বাক্যগুলোর মধ্যে আভ্যন্তরীণ কোনো সম্পর্ক খোঁজার দরকার নেই ইটস নট নেসেসারি আমাদের মেইন আলোচনার এটা হচ্ছে শুরু হচ্ছে এখন হ্যাঁ এই জন্য যেটা যেভাবে সেটা সেভাবে দেখলে হবে আচ্ছা পরের বাক্যটা দেখুন সবাই আচ্ছা যারা একটু শুনছেন সবাই একটু রেসপন্স করেন হ্যাঁ আপনাদের যত বেশি আপনাদের রেসপন্সটা পাবো তত বেশি আমার ভালো লাগবে মনে হবে যে না আমার আলোচনা মোটামুটি কিছুটা গ্রহণযোগ্য হচ্ছে আপনাদের কাছে আচ্ছা সবার কণ্ঠ শুনতে ইচ্ছা করে এবং অনলাইনে অফলাইনে হলে তো সবার দিকে খেয়াল করা যায় তাকানো যায় নাম ধরে রাখা যায় আচ্ছা সো পরেরটা I will get back to you as soon as I can এর বাংলাটা তো সবাই বুঝতে পারছেন মনে হয় যে আমি যত দ্রুত সম্ভব তোমাকে আবার মেসেজ দিচ্ছি বা তোমাকে আবার মেসেজ দিতে আসছি এরকম কিছুই তো তাই না জি আমরা কখনো ক্লায়েন্টকে এই ধরনের মেসেজ দিয়েছি কিনা বা দেই কিনা হ্যাঁ দেই অবশ্যই দেই তার মানে প্রয়োজনে অবশ্যই আমরা দিতে পারি এই মেসেজটাও তাই না ওকে নেক্সট what you should do is আপনি ক্লায়েন্টকে বলছেন যে আপনার যেটা করা উচিত আপনার যেটা করা উচিত বা তোমার যেটা করা উচিত
এই কথাটা কি আমরা বলতে পারি কখনো, বা কখনো বলেছি, বা বলতে পারি কিনা প্রয়োজন বোধে? জি বলতে পারি। স্ক্রিন কি অফ করে দিবেন? হ্যাঁ জি না, দেখা স্ক্রিন কি যাচ্ছে। অফ করে দিবেন? না স্ক্রিন তো দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না? জি। হ্যাঁ স্ক্রিন দেখা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি করা যেতে পারে? হোয়াট ইউ শুড ডু ইজ, আপনারা একটু সবাই রেসপন্স করেন তো, সবাই বলতে গেলে আপনারা সবাই একটু আনমিউট করেন, হ্যাঁ নিজেদেরকে একটু আনমিউট করে ফেলেন। আপনারা তো ক্লাস যেহেতু মানে সেশন যেহেতু করছেন সেহেতু করার মতো করেন। সম্ভব হলে আমি ক্যামেরা অন করে রাখতে বলতাম সবাইকে, কারণ আপনার ক্যামেরা মাইক্রোফোন সব অফ থাকলে আপনার মধ্যে একটা লেজি ভাব চলে আসে, যে কেউ তো আর দেখছে না, চলে আসে। এই জন্য সবাই একটু অ্যাটলিস্ট ক্যামেরা অন না হোক, নিজেকে একটু আনমিউট করেন। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, আপনাদের উপস্থিতিতে ক্লাস প্রাণবন্ত হতে পারে। হোয়াট ইউ শুড ডু ইজ, তোমার যেটা করা উচিত। আচ্ছা, আমরা প্রয়োজন বোধে এটা বলা যায় কিনা বা বলেছে কিনা? জি বলা যায় স্যার। বলা যায়। কোনো অফেন্স তো করছি না, তাই না? নেক্সট বাক্য, আর ইউ শিওর, এটা বলি বা বলা যায়? হ্যাঁ স্যার। ক্লায়েন্টকে আপনি বলছেন তুমি কি নিশ্চিত এই বিষয়টা নিয়ে? জি বলা যায়। ওকে ফাইন, পরের বাক্যটা, আই এম নট শিওর বাট আই থিংক। দেখেন আপনি বলছেন ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে, আই এম নট শিওর, আমি ঠিক নিশ্চিত না, তবে আমি মনে করি, আমার মনে হয়। আপনি ক্লায়েন্টকে বলছেন আমি ঠিক নিশ্চিত না, তবে আমার মনে হয়। আচ্ছা, ঝড় হচ্ছে কোথায়? দু একটা জায়গা থেকে খুব নয়েজ আসছে মনে হয়। নয়েজ হলে শর্মিন মেবি কিছু বলার ট্রাই করছে। ম্যাম কিন্তু শর্মিন কিছু বলবেন? না স্যার। আচ্ছা, তাহলে না স্যার এটাই মনে উনি বলতে চাচ্ছিলেন। থ্যাংক ইউ। আচ্ছা, আই এম নট শিওর বাট আই থিংক। ম্যাম মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। আই এম নট শিওর বাট আই থিংক, তার মানে কি আমি ঠিক নিশ্চিত না কিন্তু আমার মনে হয়। এই কথাটা হচ্ছে আমরা বলতে পারি কিনা? জি বলতে পারি রাসেল ভাই বলতে পারি তো নাকি? আই এম নট শিওর বাট আই থিংক। কোন একটা বিষয় নিয়ে বলছেন ক্লায়েন্টকে, আই এম নট শিওর বাট আই থিংক। আচ্ছা ফাইন, পরের বাক্যটা, দ্যাটস নট সো ব্যাড। ক্লায়েন্টকে আপনি বলছেন কোনো একটা বিষয় দেখে, দ্যাটস নট সো ব্যাড, এই বিষয়টা এতটা খারাপ না। বলা যায় না? জি জি স্যার বলা যায়। আপনারা অ্যানসার শুধু বেছে দুই একজনই দিচ্ছেন, সবাই দিয়েন, অ্যানসার দিতে সমস্যা নেই। ক্লায়েন্টকে আপনি বলছেন কোনো একটা সময়, লিসেন টু মি, যে আমার কথাটা শোনেন, বা আমার কথাটা আগে শোনো আমি কি বলি। বলা যায় কিনা বা বলি কিনা? এর পরের বাক্যটা দেখি, অ্যানসার গুলো খুব। পরের বাক্যটা, I will let them know. I will let them know. আমি তাদেরকে জানাবো। আমি তাদেরকে জানাবো। রাইট, এখানে দেম দিয়ে আপনি ধরেন ক্লায়েন্ট বা কাস্টমারকেই বোঝাচ্ছেন, সামথিং লাইক এরকম বলা যেতে পারে, বা কোনো একটা বিষয় জানানোর জন্য, ওয়াকিবহাল করার জন্য আপনি অবশ্যই বলতে পারেন, তাই না? আচ্ছা, এবার ক্লায়েন্টকে এটা বলা যায় কিনা, ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, যে আপনার এটা মনে হয় মানে আপনার এটা করাটা ঠিক হয়নি, বা তোমার এটা করা ঠিক হয়নি। ক্লায়েন্টকে বলা যায় কিনা মনে হয়? যায় স্যার, কিন্তু যায়। আচ্ছা গেল। আমি তো যদিও মতামত সবার পাচ্ছি না, দু একজনের মতামতে সব ধরে নিচ্ছে। আচ্ছা, ক্লায়েন্টকে কি এটা বলা যায়, কাম ডাউন, শান্ত হন, শান্ত হন, মাথা গরম করেন না, শান্ত হন, বলা যায়। ওকে, এবার ক্লায়েন্টকে এটা বলা যায় কিনা, প্রায় শেষ। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, ইউ ওয়ান্ট দিস। ধরেন ক্লায়েন্ট আপনাকে কোনো একটা ডিজাইন করতে দিয়েছিল, রাসেল ভাইকে একটা ডিজাইন করতে দিয়েছিল, রাসেল ভাই ডিজাইনটা করে দিলেন। তখন ক্লায়েন্ট বললো, এটা কি করেছো, আমি তো এটা চাইনি, আমি তো এরকম চেয়েছিলাম। তখন রাসেল ভাই বললেন যে, কই, তুমি তো এরকমটা চেয়েছিলে, তুমি তো এরকমটা চাওনি। এরকম হয় না অনেক সময়, আপনাদের ডিজাইনিং লাইনে আছেন, হতে পারে। তখন এটা বলতে পারি না যে ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, ইউ ওয়ান্ট দিস, তাই না? এইটা ক্লায়েন্টকে সরাসরি বলাটা একটু কেমন, মানে ভালো দেখায়। এই তো একটা ডিফারেন্ট একটা মত পেলাম। ভেরি গুড। আমি তাহলে বাক্যগুলো আরেকবার পড়ে আসি। That's against our policy. Let me try to do that. I will get back to you soon. Sorry, I will get back to you as soon as I can. What you should do is, are you sure?
I'm not sure, but I think that's not so bad. Listen to me. I will let them know. You shouldn't have done that. Calm down. You don't want that. You want this. Okay. এবার কাইন্ডলি মানে আপনারা একটু বলেন যে এর মধ্যে থেকে কিছু কথা বলা যায় বা বেশিরভাগই হয়তো বলা যায় আপনাদের মতে, তাই না? কাম ডাউনটাও কেমন মানে কেমন একটু client-এর লাগে, সাথে তাই না? যায় না, হ্যাঁ। কেমন ক্লাসের সাথে যায় না। আচ্ছা, বাদ বাকিগুলো মোটামুটি কিছু কি নেওয়া যায় রাসেল ভাই, বা আপনি ব্যবহার করেন কিনা? You should not have done that. এটাও মনে হয় বলা যায় না, রাইট? ভেরি গুড। আর কেউ? সিচুয়েশন বুঝে বলা যায় সবকিছু। সিচুয়েশন বুঝে সবকিছু বলা যায়, রাইট? ভেরি গুড, ভেরি গুড। ওকে, একটা ভালো পয়েন্ট বলেছেন, কিন্তু সিচুয়েশন বুঝে সবকিছু বলা যায়। হতে পারে, হতে পারে সিচুয়েশন বুঝে সবকিছু বলা যেতে পারে, কিন্তু একই কথা আমি আজকে আমরা যে জন্য আবার একই কথা আমরা আবার আরো, যেহেতু ক্লায়েন্টের জায়গা থেকে ক্লায়েন্ট অনেক কিছুই আমাদের বলতে পারে, হ্যাঁ, বাট আমরা একই কথা একটু ঘুরিয়ে যদি বলতে পারি, যেটা আরো সুন্দর শোনায়, তাহলে ইমপ্রেশনের দিক থেকে আমরা অনেক এগিয়ে থাকতে পারি। This is what we are going to learn, right? Okay. So দেখেন, এই যে বাক্যগুলো শেয়ার করলাম আপনাদের সাথে, বিশ্বের খুব টপ ক্লাস একটা কর্পোরেট কোম্পানি, তারা বলছেন যে আপনারা আপনাদের কাস্টমার বা ক্লায়েন্টের সাথে এই বাক্যগুলোর কোনোটাই শেয়ার ইউজ করবেন না। মনে বোঝাতে পারি এই বাক্যগুলো পারতপক্ষে আপনার ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে এই বাক্যগুলো বলবেন না। কেন বলবেন না সেটার ছোট ছোট ব্যাখ্যাও কিন্তু আছে। আমরা কি এক একটা করে দেখবো তাহলে? শিওর। হ্যাঁ, ফার্স্ট তো বলা যাবে, কারণ ক্লায়েন্ট যদি আমার কাছে যদি আমার কন্টাক্ট নাম্বার চায় বা ফাইবারে, তো ধরেন এই কন্টাক্ট নাম্বারটা মানে ডেফিনেটলি আই এগ্রি, এর প্রত্যেকটা নিয়েই হচ্ছে কথা বলা যায়। স্যার আপনি আপনার নামটা দেখতে পারলাম না, আপনার সাথে আমি একমত, এর প্রতিটা পয়েন্ট নিয়েই হচ্ছে কথা বলা যায়, মানে পক্ষে, হ্যাঁ আমি এগুলো ব্যবহার করতে পারবো, এই পক্ষে কথা বলা যায়। কিন্তু আমরা একটু দেখি, ভিন্ন মতটাও একটু দেখি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভিন্ন মতটাও দেখি। ওকে, তারা বলছে যে দ্যাটস এগেইনস্ট আওয়ার পলিসি। দেখেন, maybe it is, but customers aren't interested in your policy. They are interested in how their situation can be resolved to their satisfaction, rather than saying their request is against policy. Offer what you can do to solve the problem. বুঝতে পেরেছেন? বলছে কি যে কাস্টমার কিন্তু আপনার পলিসি জানতে চায় না, কাস্টমার সলিউশন চায়। এখন তিনি এমন একটা আবদার করে বসলো যেটা আপনার করতে গেলে আপনার হচ্ছে মানে ওইভাবে করতে গেলে আপনার হচ্ছে পলিসি ব্রেক করা লাগে, পলিসি এগেইনস্টে যাওয়া লাগে। তখন আপনি সরাসরি দ্যাটস এগেইনস্ট আর পলিসি না বলে আপনি কি করতে পারেন? আপনি বলতে পারেন, যদি কন্ট্যাক্ট নাম্বারই চাই, আপনি বলতে পারেন যে তুমি যে কন্ট্যাক্ট নাম্বার চাইছো, তোমার আসলে মেইন এর রিজনটা কি আমি একটু জানতে পারি, বা তুমি কোন সমস্যার জন্য আমার কাছে তুমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা তুমি চাইছো, এটা একটু বলা যায়? বা তোমার মেইন প্রবলেমটাকে একটু বলা যায়, আমি কি অন্যভাবে একটু ট্রাই করে দেখবো সলভ করা যায় কিনা। মানে আমি কি বোঝাতে পারছি কথাটা? জি ভাই। এখন এবার আপনি বলেন দ্যাটস এগেইনস্ট আওয়ার পলিসি, এটা সরাসরি ডিরেক্টলি আসলো মুখে বলে দিলাম, এটা বলা ভালো, নাকি আমি যদি তাকে রিজলভটা করতে চাই এটা বলা ভালো? বলেন। রিজলভটা বলা ভালো। রিসলভ করাটা বেটার, কারণ ক্লায়েন্ট তো আসলে আপনার পলিসি জানতে চায় না। কে আমরা তো কোনো টার্মস এন্ড কন্ডিশন পড়েও দেখি না, শুধু এগ্রি ওকে ওকে দিয়ে যাই, তাই না? আমরা এগুলো পড়েও দেখতে চাই না, ক্লায়েন্টও জানতে চায় না। ক্লায়েন্ট চায় সলিউশন, ক্লায়েন্ট আপনার কাছে কেন আসে? একটা সলিউশন খুঁজতে, যে কোনো কাজে। বাট যখন তারা সলিউশনটা না পায়, তখন তারা এমন কিছু বলতে পারে যেটা তাদের দৃষ্টিতে ফেয়ার, বাট আপনার কাছে আনফেয়ার বা এগেইনস্ট পলিসি হতে পারে। তখন আপনি সেখানে একটা মানে মানে শাট ইউর ডোর এরকম একটা মনোভাব না দেখিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে স্যার, ভাই, বন্ধু, তুমি এটা কেন চাচ্ছ, আমাকে একটু বলা যায়, বা আমাকে একটু বলা যায়, বা এর কি সমাধান করা যায় কিনা অন্যভাবে? আসো আমরা এটা নিয়ে একটু কথা বলি। আমি একটু শেয়ার করব। অবশ্যই। আচ্ছা, আমার হচ্ছে ফাইবারে একজন ক্লায়েন্ট আসছিলেন, উনি হচ্ছে খুবই ইমার্জেন্সি একটা কাজ, যে কাজটা হয়তো $10 সে করে নিতে পারতো, হ্যাঁ। এখন উনি আমাকে বলছিল আমার খুবই আর্জেন্ট লাগবে, তুমি এখনই কি আমার সাথে জুমে অথবা গুগল মিটে আসতে পারবে?
আমি তোমাকে যত ঘন্টা লাগে $30 করে দিব, মানে পুরো কাজটাই হয়তো $10 করা যেত, কিন্তু ও চাচ্ছে। আমি তখন যখন ওকে বলেছিলাম যেটা আসলে পলিসির সাথে তো যায় না ডিরেক্ট কন্ট্যাক্ট করা বা কিছু, তো আমরা কি একটা কোনো সলিউশন করতে পারি কিনা। যদিও পরবর্তীতে দ্রুতই ও এটা শুনে সাথে সাথে ও আমাকে ওর জুম লিঙ্কটা দিয়ে দিয়েছিল, হ্যাঁ, আচ্ছা, যে আমি হয়তো লিঙ্ক পেলে ওর সাথে যোগাযোগ করবো। তো সেভাবেই ওর সাথে কথা বলে ওই সময় ডিরেক্ট বসে ওকে কাজ করিয়ে দেওয়া। তো ক্লায়েন্টদের এমন সিচুয়েশন আসে যে আসলে ক্লায়েন্ট এসব শুনতে চায় না, যে সে তার সমাধানটাই চায়। রাইট। তাহলে রাসেল ভাই, আপনি একজন অভিজ্ঞ, এই লাইনে অভিজ্ঞ একজন ডিজাইনার হিসেবে একটা কথা থেকে গেল। জি ভাই, এক্ষেত্রে ক্লায়েন্ট যখন আমাকে কোনো আইডি দিল, এখন সাতবার ফাইবার যদি ব্যান করে তখন কাকে, ক্লায়েন্ট কে নাকি আমাকে ব্যান করবে? আচ্ছা, এটা একটা একাডেমিক কোশ্চেন, রাসেল ভাই আনসার দিবেন। জি হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, এই ধরনের সিচুয়েশনে ফাইবার কিন্তু সরাসরি মানে কোনো একজন ব্যক্তি আপনার কমিউনিকেশন দেখবে, হ্যাঁ। তো আমি যখন ক্লায়েন্টকে বলেছি, দেখো এটা তো আমাদের ফাইবারের পলিসির সাথে যায় না, সো তুমি যে বিষয়টাই নিয়ে কথা বলতে চাও বা কাজ করতে চাও সেটা এখানে বলো। তো আমি আমার জায়গা থেকে কিন্তু ঠিক আছি, তখন কিন্তু আমার এগেইনস্টে ফাইবারের কোনো অধিকার নাই অ্যাকশন নেওয়ার, হ্যাঁ। এখন ক্লায়েন্ট আমাকে লিঙ্ক দিয়েছে, সেটা আমি কি করলাম না করলাম এইটা তো ওই হিসাবের মধ্যে আসবে না যখন আমি কথাটা বলেছি, ঠিক আছে। সেই দিক থেকে আমি পুরোপুরি সেফ। রাইট। অন রেকর্ডে যা থাকবে সেটাই বিশ্লেষণ করে। অফ দ্য রেকর্ড কিছু হলে সেটা তো ফাইবার বুঝতেও পারবে না বা বিশ্লেষণ করার সুযোগও নাই। ওকে, ঠিক আছে। আমি কি প্রথম পয়েন্টটা বোঝাতে পেরেছি সবাইকে? যদি মনে করেন আসলে তার কোনো ইস্যু আছে, তাহলে ইস্যুটা খোঁজার চেষ্টা করুন। সেই গতকালকের সেই কথাটাই তাকে প্রশ্ন করুন সুন্দর করে, যে তোমার আসলে কি সমস্যা, কি দরকার বলো তো, আমাকে একটু খুলে বলো, আমি একটু বুঝি, ঠিক আছে। আপনারা কিন্তু ডক্টরের মতো আচরণ করবেন। ওকে, পরেরটা, লেট মি ট্রাই টু ডু দ্যাট, তাই না? আচ্ছা, এটা কিন্তু সাদা চোখে দেখলে হ্যাঁ অবশ্যই এটা ব্যবহার করা যায়, আমিও করেছি, কিন্তু সেই এক্সপার্টসরা বলছেন যে এটা ব্যবহার করার আগে একটু চিন্তা করুন। কেন বলছে দেখেন, ট্রাই, কোয়েশ্চেন করছে, ট্রাই, তুমি ট্রাই করবে এটা। দ্যাট সাউন্ডস লাইক ইউর কাস্টমার্স অর ক্লায়েন্টস মে নট গেট দেয়ার ইস্যুস সলভড অ্যান্ড ডেমনস্ট্রেটস আ ল্যাক অফ সেলফ কনফিডেন্স অন ইউর পার্ট। যখন বলবেন ট্রাই, তখন এটা কাস্টমারদের কাছে মনে হবে কি, আপনি আপনার জায়গা থেকে বললেন যে হ্যাঁ এটা তো আমার ট্রাই হবে, কিন্তু তার জায়গা থেকে কি মনে হচ্ছে সেটাও কনসিডার করা দরকার। তার কাছে মনে হতে পারে আমার এটা নিয়ে ট্রাই করবে, তার মানে হতেও পারে, আমরা ট্রাই কথাটা কখন বলি, হতেও পারে আমি যদি বলি ভাই এটা করতে পারেন, আচ্ছা ভাই আমি চেষ্টা করব, তার মানে কি হয়তো আমি মন থেকে খুব চাচ্ছি, কিন্তু যখন ট্রাই দিব তখন এটার ভ্যালুটা কি কমে যায়। তো ঠিক আছে আমি চেষ্টা করব, তার মানে কি যে আমি এটা চেষ্টা করব, হলেও মানে হতেও পারে, আবার কি নাও হতে পারে। আমি কথা বোঝাতে পারছি আপনাদেরকে? এই জন্য আপনার সেলফ কনফিডেন্সটা একটু একটু কি হয়, একটু কম মনে হতে পারে বা একটু কম এক্সপ্রেস হতে পারে। If you need to ask someone else or get approval, simply say that you are doing it. আপনি যদি সত্যি সত্যি করতে পারেন কাজটা, তাহলে সিম্পলি বলেন ওকে আমি করে দিচ্ছি। তাহলে আমি এটা করে দিচ্ছি, এটা বেশি স্ট্রং সাউন্ড হয় নাকি দেখে চেষ্টা করে, বলেন তো which one? আমি এটা করে দিচ্ছি, এটা স্ট্রং? হ্যাঁ, এটা স্ট্রং, ডেফিনেটলি স্ট্রং, রাইট। এবং ক্লায়েন্ট এটাই চায়, এটাই শুনতে চায়। So don't sound unsure about whether or not you can help the customer, be sure you can. অর্থাৎ ছুটে যেন না যেতে পারে আপনার নেট থেকে একজন ক্লায়েন্ট, সেরকম একটা মেন্টালিটি রাখতে হবে যে আমি ওকে সেবা দিবই, দিয়েই ছাড়বো, রাইট। যদিও ব্যাটে বলে সবসময় মিলবে না, বাট আপনার জায়গা থেকে এক্সপ্রেশনটা যেন সেরকম থাকে। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি হয়তো পারলেন না কাজটা করতে, বাট ক্লায়েন্ট বুঝবে যে আপনি ট্রাই করেননি, আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন। আমি কি বোঝাতে পেরেছি? টোটাল ব্যাপারটা কিন্তু ক্লায়েন্ট কি চিন্তা করলো, ক্লায়েন্ট কি ফিল করলো, ক্লায়েন্টের মানে কি বলবো এটাকে, ফিলোসফিটা কি আমি ধরতে পারলাম কিনা, টোটাল ব্যাপারটাই কিন্তু তাই। হ্যাঁ, এখানে নিজের বলে আর তেমন কিছুই থাকছে না। I will get back to you as soon as I can, এটাও আমরা তো অনেক ব্যবহার করি, তাই না? বা এই ধরনের কথা আমরা অনেক ব্যবহার করি। ওকে ফাইন। এটা বলছে যে এটা ব্যবহার না করাই ভালো। কি করা যেতে পারে দেখেন, কেন ব্যবহার না করা ভালো? বলছে if you think about this from a customer perspective, it's easy to see why this is frustrating, as it leaves customers wondering what soon means. Today, tomorrow, a week from now.
খুব সুন্দরভাবে বলছে কি যে এই কথাটা আপনার জায়গা থেকে খুব ভালো মনে হলো, কাস্টমার জায়গা থেকে একটু নিজেকে চিন্তা করে দেখেন। আপনি একটা ইস্যু নিয়ে নক দিলেন কাউকে, সে বললো কি আচ্ছা ঠিক আছে অ্যাজ সুন অ্যাজ আই ক্যান আমি এটা করে দিব। তাহলে সুন বলতে তুমি কি বোঝাচ্ছ? এটা আপনি নিশ্চিত না, এটা দিনও হতে পারে, আবার কি আজকেও হতে পারে, টুমরো হতে পারে, আবার কি এক সপ্তাহ পরেও হতে পারে। আমি কি বোঝাতে পারছি কথাটা? এই জন্য কি করতে হয়, বি অ্যাজ স্পেসিফিক অ্যাজ ইউ ক্যান অ্যাবাউট ইয়োর ফলো আপ। স্পেসিফিক ভাবে বলতে পারা সবচেয়ে ভালো। ইফ ইউ ডোন্ট নো when the issue will be resolved, offer a call on a specific date to give an update on the situation. আপনি যদি ঠিক নিশ্চিত না থাকেন যে সেটা কবে নাগাদ সমাধান হতে পারে, তারপরেও একটা ফলো আপ মিটিং বা একটা কল বা কনভারসেশনের আয়োজন করতে পারেন, আপডেট দিতে পারেন যে ঠিক আছে আমি অমুক দিনে এটা সমাধান করব, এইটা বা অমুক দিনের মধ্যে সমাধান করে দিব। এটা যদি অ্যাটলিস্ট বলতে নাও পারেন, আপনি এটা বলেন যে আগামীকালকে তোমার এটাকে নিয়ে একটা আপডেট দিব। তাহলে ক্লায়েন্ট একটা স্পেসিফিক ডেট পেলো, আবার এই বার্তাটাও পেলো যে আগামীকাল সমাধান হতেও পারে, পুরোপুরি নাও পারে, বাট আগামীকাল আপনি একটা ফলো আপ দিবেন। এটা কিন্তু ক্লায়েন্ট ভালো লাগবে তার কাছে, শুধু শুন বলার থেকে। আচ্ছা, পয়েন্টগুলো কি ধরতে পারছেন আপনারা? বলেন তো। আচ্ছা, এরপরে হচ্ছে কি হোয়াট ইউ শুড ডু ইজ, যদিও আমরা এটা সহজে আমাদের র্যাডারে ধরা পড়েছে যে আমরা এই ধরনের বাক্য মানে ব্যবহার করি না বা ব্যবহারটা করা ঠিক না, বা গুড, ভেরি গুড, আমরা এটা বুঝতে পেরেছি। তারপর আমরা একটু তাদেরটা জানবো। পিপল জেনারেলি রিজেন্ট বিং টোল্ড হোয়াট টু ডু। এটা আমাদের একটা নেচার, মানে কি করতে হবে এই বিষয়টা স্বাভাবিকভাবে আমাদের শুনতে আমাদের পছন্দ হয় না, মানে অ্যাডভাইস নিতে, বা হচ্ছে মানে আমরা বলি না মাতব্বরি, বাংলায় বলি যে আমাদের পরে কেউ মাতব্বরি করুক, এটা আমাদের পছন্দ না। এটা হচ্ছে যে জেনারেল আমাদের একটা বিহেভিয়ার বা অ্যাটিটিউড। তো বলছে কি আপনি যদি ক্লায়েন্টকে উল্টে এটা বলেন হোয়াট ইউ শুড ডু ইজ, তখন ক্লায়েন্টের কাছে এটা অদ্ভুত লাগতে পারে। ইফ দে কলড ইউ, দে ওয়ান্ট ইউ টু ফিক্স ইট। তারা বলে দিবে তোমার কি করা উচিত, নট টু টেল দেম টু ফিক্স ইট। ঠিক আছে, তাদেরকে আপনি বলবেন না যে তোমার এটা করা উচিত। Do everything you can and then offer customers specific follow-up steps to resolve their issues. আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চটা করুন, সেভাবে বিষয়গুলো আগায় নেওয়ার চেষ্টা করতে পারেন। আচ্ছা, আমি কি বোঝাতে পারছি বিষয়গুলো? একটু কুইক রেসপন্স আশা করছি। জি। আর ইউ শিওর কথাটা কি বলা যায়? স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো এখানে তো একটা বিষয়, সেটা হলো অনেকে ভাবতে পারে যে ক্লায়েন্টের কি করা উচিত এটা যখন বলবো না, আমরা তো অনেক সময় এমনও হয় যে কাজের সময় আমাদের পরামর্শ দেওয়া দরকার হয়, তখন তো পরামর্শটা তো আমরা সুন্দরভাবে দিতেই পারি, দিব। এই তো গুড পয়েন্ট। আমি আশা করছিলাম এরকম একটা কোয়েশ্চেনের, কিন্তু সময় কম বলে নিজেও আর কি অনেক সময় ঢুকি না, কারণ আলোচনা অন্যদিকে চলে যায়। এইখানে হচ্ছে আপনার লিঙ্গুইস্টিক এক্সপার্টিজের মানে প্রকাশ পাবে আর কি, মানে আপনার ভাষাগত দক্ষতাটা কোথায় আছে, এইখানে হচ্ছে মজার, মানে ওই মজাটা এখানে। শুড এটা অনেকটা ডিরেক্ট, এখন শুডের কাছাকাছি কি আছে যেটা লেস ডিরেক্ট কিন্তু একই জিনিস বোঝাবে? কুড, গুড, শুড, গুড, গুড, কবিতা হয়ে গেল। অথবা হতে পারে কেউ হ্যাভ টু ব্যবহার করে, অথবা ইউ মে ট্রাই, ইউ মে ট্রাই, ইউ মে ট্রাই দিস। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? তাহলে যে হ্যাভ টু কোথায়, শুড কোথায়, ইউ মে ট্রাই কোথায়, এই বিষয়গুলো তার ডিটেইল আলোচনা দরকার হয়, তবে সমাধান তো মানে করা সম্ভব। রাসেল ভাই, আমি বোঝাতে পেরেছি? এক্স্যাক্টলি সেটাই আর কি। সো হোয়াট ইউ শুড ডু ইজ, এটা ইউজুয়ালি আমরা বলি না বা বলবো না ক্লায়েন্টকে, বা বললেও অন্যভাবে বলবো, ভাইয়া যেভাবে বললেন আর কি। আচ্ছা, আর ইউ শিওর এর কথাটা আমরা দেখি। আর ইউ শিওর, আর ইউ শিওর এই কথাটা বলা লাগতে পারে, বাট ওনারা বলছেন বলবেন না। কেন? কাস্টমার্স, আচ্ছা কে জানো কি খাচ্ছেন না শব্দ করছে, শব্দ আসছে কোথা থেকে একটু দেখবেন, খেলে আমাদেরকে দিয়ে খান, না হলে চুপি চুপি খান। আচ্ছা, কাস্টমার্স ক্যান বি রং, একটু মন দিয়ে দেখেন, কাস্টমার্স ক্যান বি রং বাট সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, আচ্ছা এটাকে আমরা অনেক সময় রিপ্রেজেন্টেটিভ বলি, তাই না? এই শব্দটাকে একটু দেখেন তো সবাই, উচ্চারণ হবে রিপ্রেজেন্টেটিভ, রয়কারে রে, তারপরে প্রি, রিপ্রেজেন্টেটিভ কি হবে? রিপ্রেজেন্টেটিভ। তো বলছে কাস্টমার্স ক্যান বি রং, কাস্টমার রং হতে পারে, বাট সার্ভিস রিপ্রেজেন্টেটিভস শুড পয়েন্ট ইট আউট। আপনি একজন মানে কি বলবো, মানে রিপ্রেজেন্টেটিভ বা কাজ করছেন বা ওয়ার্কার যেটাই হোক,
বা কন্ট্রাক্টর, সেটাকে ওইভাবে পয়েন্ট আউট করবেন না। ইটস টেম্পটিং টু ডু সো, স্পেশালি ইটস টেম্পটিং টু ডু সো, এটা করাটা খুবই টেম্পটিং, মানে করতে পারলে ভালোই লাগে। Especially if you feel the customer is being silly or making an issue out of nothing. যখন দেখবেন যে কাস্টমার অদ্ভুত অদ্ভুত কাজ করছে, ক্লায়েন্ট অদ্ভুত অদ্ভুত কাজ করছে বা কথা বলছে বা অদ্ভুত অদ্ভুত ডিজাইনের কথা বলছে, তখন এটা এই মানে নিজেকে সংবরণ করাটা কঠিন। মনে হয় যে এই তো তার একটা ভুল হলো, আমি তো বলে দিলাম এভাবে করতে, বাট উনি উল্টাপাল্টা বলছে, এটা তো স্পষ্ট তার ভুল। হ্যাঁ, হতে পারে তার ভুল, বাট আপনি ডিলটা কেমন করছেন সেটাই মুখ্য বিষয়। But doing so discounts their feelings and makes them feel foolish. এভাবে করলে তাদের নিজের কাছে তখন খারাপ লাগে, নিজেদের কাছে ফুলিশ মনে হয় যে না, আমি এরকম কথাটা বললাম কেমনে হলো। Which may escalate the situation. Calmly help them with their issues and move forward no matter how much you'd like to do otherwise. অর্থাৎ আপনি প্রবলেমটার পরে ফোকাস দেওয়ার চেষ্টা করেন এবং সেটাই সমাধান করার চেষ্টা করেন, তার ভুলটা কোথায় হচ্ছে সেটা না বলে। আমি কি বোঝাতে পারছি কথাটা? কি করবেন তাহলে এই পরিস্থিতিতে? আপনি প্রবলেম সলভার, আপনি হচ্ছে যে মানে এখানে জাজ করতে আসেননি তাকে, এই জন্য তার প্রবলেমগুলো তার প্রবলেম তার মধ্যেই থাকুক, আপনি খুব ট্রিকি এই জিনিসগুলো ডিল করতে হবে আপনার। ক্লায়েন্ট উল্টাপাল্টা বলছে, আপনি সময় নেবেন, সময় নিয়ে বলবেন কি, তুমি আসলে এটা চাইছো বা তুমি আসলে কি চাইছো, আমি কোনটা করবো, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু, আসলে তুমি আমার কাছে আসলে এক্স্যাক্টলি কি চাইছো, বা কোনটা আমি কি এটা একটু চেঞ্জ করে দিয়ে দেখবো, তুমি কি দেখবা কেমন লাগে, এইভাবে আগাতে হবে। তখন ক্লায়েন্ট নিজেকে সংবরণ করে দিবে। নট অনলি দ্যাট, ক্লায়েন্ট বুঝবে যে আপনি আসলে প্রবলেম সলভার একজন, গুড, আপনি প্রবলেম সলভিং এর ক্ষেত্রেই আপনার এক্সপার্টিস এবং আপনি এটার প্রতি সবচেয়ে বেশি ফোকাসটা দিয়ে থাকেন। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইলেন? এরপরেরটা কি বলেন তো, পরের বাক্যটা? I'm not sure but I think. হ্যালো, not sure but I think. I'm not sure but I think. আমি ঠিক নিশ্চিত না কিন্তু আমার মনে হয়। আচ্ছা, এটা কেন ব্যবহার করা উচিত না জেনারেলি? বলছে you won't know the answer to every situation. দেখেন প্রথমেই বলছে যে এটা সত্যি কথা যে তুমি সব কোশ্চেনের অ্যান্সার জানবা না, এটা আসলেই আমিও জানি না সব কোশ্চেনের অ্যান্সার, জানা সম্ভব না, বাট you shouldn't tell the customer that. কাস্টমারদের সেটা বলতে হয়। কেন? You also shouldn't give customers an answer you are unsure of. এবং এমন কোনো অ্যান্সারও দিতে হয় না যেটা আপনি নিশ্চিত না, মানে কাস্টমার নিজেই কনফিউজড হয়ে যাবে এরকম। As doing so might lead them in the wrong direction. এরকম করলে তারা রং ডিরেকশনে চলে যেতে পারে। Let them know you will look up for some information and either put them on hold or offer to call them back in a few minutes. But এই জিনিসটা কিন্তু আমাদের একটু ঘাটতি আছে, মানে আপনাদের হয়তো নাই, আমি দেখেছি কয়েকজনকে অদ্ভুত একটা জিনিস বলে দেয় বা মুখে একটা আসলো চিন্তা ভাবনা না করে বা খুব বেশি মানে ক্রস চেক না করে বলে দেয়। বাট এটা না করে আপনি যেটা করতে পারেন, আপনি পোলাইটলি কিছু সময় চাইতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি, দেখেন তো আমি আপনাকে কোয়েশ্চেন করছি যে বলেন তো যে আচ্ছা মঙ্গল গ্রহের মাটি লাল কেন? তখন আপনি যদি বলেন আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় ওইখানে মনে হয় কখনো লাল বোমার বিস্ফোরণ হয়েছিল আমার মনে হয়। কারণ লাল বোমার বিস্ফোরণের কথাটা যদি সত্য হয়, কিন্তু আপনি প্রথমে বলেছেন আই এম নট শিওর, যখন এটা বলেছেন দ্যাট ইজ ওয়াই আই উইল নট বাই ইট, আমি এটা বিশ্বাস করবো না বা মনে করবো হতেও পারে নাও পারে। কিন্তু যদি এটা না বলে এটা বলেন যে তাই তো, এটা তো একটা ভালো প্রশ্ন, আচ্ছা আমি এটা চেক করে তোমাকে জানাচ্ছি, কোনটা বেশি সুন্দর লাগবে, কোনটা বেশি কনফিডেন্ট মনে হবে বলেন তো? পরেরটা বেশি কনফিডেন্স। ডেফিনেটলি, এটা সহজ হিসাব। আমরা আমাদের প্রবলেমগুলো, আমাদের একটা প্রবলেম কি জানেন, অনেক প্রবলেম আমাদের, তার মধ্যে একটা প্রবলেম আমরা কখনোই বা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদেরকে ক্লায়েন্ট মনে করি না। আমরা কন্ট্রাক্টরের জায়গা থেকেই সবকিছু হ্যান্ডেল করি, মনে করি আমরাই কন্ট্রাক্টর, কিন্তু যা কিছু আপনি ডিল করবেন, যাই কিছু বলবেন, এটার ফিলটা কেমন হতো, আপনি কেমন ফিল করতেন, এটা নিজেকে নিয়ে যাবেন ক্লায়েন্টের ওইখানে, নিজে দেখতেন যে এই কথাটা যদি আমার কন্ট্রাক্টর আমাকে বলতো কেমন লাগতো, এটা করবেন, ঠিক আছে? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। That's not so bad. That's not so bad. কোন একটা বিষয় নিয়ে যদি বলেন না এটা অতটা খারাপ না, অতটা খারাপ না তার মানে কি কিছু অংশ খারাপ, তাই
if your customers are upset with something, you want to empathize as much empathize as much as possible. উল্টাপাল্টা কিছু করলে আপনি empathy আপনি দেখাবেন, ঠিক আছে? The issue you are hearing about may not be major to you. খেয়াল দিয়ে শুনবেন যে প্রবলেমটার কথা ক্লায়েন্ট বলছে, খুবই আপনাদের কাজের সাথে ঘনিষ্ঠ একটা ব্যাপার। ক্লায়েন্ট যে প্রবলেমটার কথা বলছে সেটা আপনার কাছে মেজর মনে নাও হতে পারে, বাট ইট ইজ টু দেম। তার মানে কি, তাদের কাছে এটা মহা গুরুত্বপূর্ণ হতে পারে না? জি জি জি। আচ্ছা রাসেল ভাই, এরকম কি হচ্ছে একেবারে খুব অল্প কথায় হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারেন, যে ছোট্ট একটা ইস্যু ক্লায়েন্টের চোখে পড়েছে, ক্লায়েন্ট তো মাথা খারাপ হয়ে গেছে, ওরে বাবা এই কি হলো, সার্ভার ডাউন কেন, সাইট ডাউন কেন, এরকম হয়েছে কিনা? বাট যেটা একদম সিম্পলি একটা ফিক্সিং এর ব্যাপার, এরকম হয়েছে কিনা? এমনটা তো হয় আমাদের। তখন এই সিচুয়েশনটা আসলে ক্লায়েন্টের জন্য যেমন খুবই বিব্রতকর, আর যারা কাজ করে বা আমাদের জন্য বিষয়টা, তখন এই সময়টা মাথা ঠান্ডা রেখে ক্লায়েন্ট যদি বুঝবান হয়, সুন্দর করে যদি বোঝানো যায় যে আমি বিষয়টা দেখছি, তুমি ইয়ে করো না, তাহলে ক্লায়েন্ট আশ্বস্ত হয় আর সেও বুঝে নেয় যে আসলে এই ধরনের সিচুয়েশন হতেই পারে। হ্যাঁ, এই জন্য মাথা ঠান্ডা রাখা খুব জরুরি এই সময়টা। Very good, thank you. And that's what matters. বলছে যে be careful not to make any statement and downplays the customer's feeling or frustration over situation. এটা কখনোই করবেন না, আরে এই সমস্যা, এটা তো কোনো সমস্যাই না, আর এইটা নিয়ে তুমি আরো চিন্তা করছো, আরে বলদ, মানে বলদ তো বলবেন না আর কি, মানে মনে মনেও বলবেন না আর কি, ওর সময় না গেল মুখেই বলে ফেললেন। হ্যাঁ, এটা বিষয়। আচ্ছা, আমার কথা কি শুনছেন সবাই, না আমি আর রাসেল ভাই বকবক করছি, একটু বলেন তো। জি ভাইয়া শুনতেছি। স্যার শুনতেছি স্যার। জি শুনছি। খুব বোর্ড হয়ে যাচ্ছেন, সত্যি কথা বলেন, তাই না? আমি নিচ্ছি না তো আজকে রেসপন্স। আচ্ছা, পরে যেটা, লিসেন টু মি, বাংলার কি দাঁড়ায়, বাংলার ভাবার্থটা কি দাঁড়ায় ওই পরিস্থিতিতে? এবার আমার কথাটা শোনেন, এবার আমি কি বলছি সেটা শোনেন, চুপচাপ বসেন, আমি কি বলি একটু মন দিয়ে শোনেন। এটা করবেন না পারতপক্ষে। কেন? Angry customers rarely listen. এই লাইনটা যারা মনে ধারণ করতে পারবেন, বিশ্বাস করতে পারবেন, তাদের জন্য সারা জীবনে অ্যাংরি কাস্টমার ডিল করা সহজ হবে ইনশাআল্লাহ। Angry customers rarely listen. কি বলেন তো মানেটা, অর্থটা কি? যাদের মাথা গরম যেসব কাস্টমার আছে তারা আপনার কথা শোনে না বললেই চলে। রেয়ারলি লিসেন, তার মানে না বললেই চলে, শুনে না বললেই চলে। এরকম অ্যাংরি কাস্টমার আপনাদের সামনে এসছে কিনা আমি জানি না কখনো। রাসেল ভাই কি পেয়েছেন কখনো মাথা গরম পাবলিক দু একটা? জেমসের কথা বলবো না। একজন দুজন থাকলে বলতে পারেন, ঠিক আছে? আর জেমস কার কথা মনে উঠাই দিলেন ভাই? জেমস অদ্ভুত। আচ্ছা, আর এরকম রাগান্বিত পেয়েছেন যে মাথাটা গরম? একদম, এরকম ইতালির একজনকে পেয়েছিলাম, মানে মুশকিল হয়ে যায় কি, যাদের হচ্ছে মানে খুবই ইয়াং, এরকম কিছু ক্লায়েন্ট থাকে যে এত ইয়াং, ধরেন 18-20 বছর বয়স অথবা এর থেকেও কম, এমনও দেখেছি। আচ্ছা, এই ধরনের ক্লায়েন্টদের যে প্রবলেমটা হয়, এরা তো স্বাভাবিকভাবে ওই ম্যাচুরিটিটা তো ওদের মধ্যে আসে না, যার ফলে এরা হুটহাট খুব রেগে যায়। মানে দেখা যাচ্ছে যে যদি কোনোভাবে একটু মানে এলোমেলো হয়ে যায়, খুব মানে যারা হচ্ছে ঠান্ডা মাথার ফ্রিল্যান্সার, এরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারে, কিন্তু ফ্রিল্যান্সার যদি খুব মানে সেই ধরনের ম্যানেজ করার অ্যাবিলিটি তার না থাকে, তাহলে এই ধরনের ক্লায়েন্ট ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। তো এরকম একজন ক্লায়েন্ট পেয়েছিলাম ইতালির। আচ্ছা, বুঝতে পেরেছি। গুড। কাজ করলে কত রকম অভিজ্ঞতা হয় রাসেল ভাই, দেখেন প্রায় প্রত্যেকটা সেকশন নিয়ে কিন্তু বলার মতো অভিজ্ঞতা ওনার আছে। এই জন্য আপনারা কাজ করেন, কাজ করতে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরও অভিজ্ঞতা, আমি জানি না আসলে কে কতটুকু কাজ করেন, হয়তো বা অনেকেই অনেক করছেন, একদিন শেয়ার করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, যদি সময় থাকে। আচ্ছা, সো কি বলছেন দেখেন, allow the customers to vent their feelings and empathize with them before offering a solution. বলছে আগে তাকে বলতে দিবেন, বা হচ্ছে আগে তাকে কি বলে সেটা শুনবেন, ওই একই কথা, বা সে একটু শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, বা যা বললে তার ভালো লাগে সেগুলো বলবেন, সলিউশন পরে। আপনি যতই তাকে সলিউশন দেওয়ার ওই সময় চেষ্টা করেন না কেন বা চিন্তা করেন না কেন, খুব বেশিরভাগ ক্ষেত্রে এটা ওইভাবে সময় কাজে আসে। হ্যাঁ, এই জন্য বলতে দিলে বলতে দিতে হয়। আগুন কখনো আগুন দিয়ে নেভানো যায় না।
আগুন নেভাতে হয় কি দিয়ে? পানি দিয়ে। পানি দিয়ে। আচ্ছা, আর যারা স্মার্ট তারা বলবে ওই যে কি এক্সটিংগুইশার আছে নাকি দিয়ে। ওকে, সো আই উইল লেট देम নো, বা আই উইল লেট ইউ নো। হ্যাঁ জি, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে লিসেন টু মি এর আগে যদি আমি প্লিজ ইউজ করে যদি বলি, তাহলে কি এটা কি অ্যাংরি ভাব প্রকাশ পাবে? খুব ভালো প্রশ্ন, যে অ্যাংরি ভাব প্রকাশ পাবে কিনা। অ্যাংরি তো আপনি না, অ্যাংরি হচ্ছে আপনার কাস্টমার। হ্যাঁ, জি জি, আপনি যখন বলবেন লিসেন টু মি, তখন ধরেন আপনি মানে উল্টাপাল্টা বা আপনি খুব রেগে আছেন বা বলছেন আমি আপনার কন্ট্রাক্টর, আমি বলছি কি আমার কথা শোনেন, আমি কি বলি তাই শোনেন। তাহলে আমি কি বলবো, আমি যদি মানে আমি কি বলি তাই শোনেন এটা বলার পরে আমি যদি পৃথিবীর সেরা সেরা বাক্য সাজায় রেখে আপনার জন্য, আপনার আমার এই অ্যাপ্রোচটাই আপনার ভালো লাগবে না, তাই না? আপনার মনে হবে আরে তুই কি বলবি, তুই তোর কথা পরে বল, আগে আমার কথা শোন। মানে পরিস্থিতিটা এরকম। এই জন্য প্লিজও বলার দরকার হয় না। এখানে মেইন পয়েন্ট কিন্তু প্লিজ বলা নিয়ে না, এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে কাস্টমারকে তার রাগটা বা হচ্ছে যে তার যে অ্যাপ্রোচটা আগে হচ্ছে খুব খুব সফটলি এটা মানে মানে নিজ থেকেই বা আপনা থেকেই হচ্ছে এটা স্বাভাবিক পর্যায়ে আসতে দিতে হবে, এটাই উচিত। এটা করতে দিতে হয় কিভাবে? আপনি চাইতে পারেন এভাবে যে বলছে বলো, যদি জিজ্ঞেস করে যে তুমি উত্তর দিচ্ছ না কেন, তখন আপনি বলবেন আই এম লিসনিং, আমি শুনছি, আপনি বলুন। তখন দেখবেন আর খুব বেশি দূরে বলবে না। আমি এরকম দেখেছি তো একজন। হ্যাঁ, ধরেন খুব নেগেটিভ কোনো ইমপ্রেশন মানে প্রদর্শন করছে কোনো কিছু, কোনো রেসপন্স করছি না, তখন যদি বলে যে আর ইউ উইথ মি বা আর ইউ দেয়ার, তখন বলছে ইয়েস আই এম লিসনিং, প্লিজ গো অন, আমি শুনছি, সমস্যা নেই। তখন মনে করে যে বাবা কি কি মানে কেমন মানুষ, কোনো রেসপন্স করছে না, তখন খুব বেশি ওর দূর আর আগাতে পারে না বিষয়গুলো। তখন ফাঁক মানে এক সুযোগে তখন আপনি একটা সলিউশন অফার করতে পারেন যে আসলে তুমি যা বলেছো তোমার তোমার জায়গা থেকে আমি হলে হয়তো তাই বলতাম, কিন্তু আসলে মিথ্যা কথা, আপনি হয়তো বলতেন না। হ্যাঁ, আপনি হয়তো অতটা রাগী না, কিন্তু তাকে খুশি করার জন্য বলুন যে তোমার জায়গায় আমি হলে আমি হয়তো তাই বলতাম, কিন্তু আসলে বিষয়টা হয়তো তো এই এই, তো দেখি আমি একটু চেষ্টা করে দেখি সলিউশনটা করতে পারি কিনা। সবসময় মনে রাখবেন, আপনি যত কথা না পেঁচায় সলিউশনের দিকে আসবেন ততই মঙ্গল সব দিক থেকে। ওকে, আমি কি বোঝাতে পারছি কথাটা সবাইকে? আচ্ছা, ওকে। এবার আই উইল লেট ইউ নো, এটা যদি আমি এখানে দেই, আচ্ছা এটা না, সরি সরি, আচ্ছা I will let you know. Even if you agree with the customer's frustration, you never want to call the company. You work for them. To the customer, you are the company, so be careful. Say we will. আচ্ছা, যেটা মেইন বিষয় আর কি, মেইন পয়েন্ট হচ্ছে এরকম যে আমরা অনেক সময় আই দিয়ে বলে ফেলি, তাই না? অনেক কিছু যে আমি চেষ্টা করছি বা আমরা দেখছি, আমরা দেখবো, আমরা তোমাকে জানাবো, বলি না অনেক সময়? আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে নাও হন, তাও এটা উই দিয়ে বলতে হয়, ঠিক আছে? যেমন আপনারা খেয়াল করেছেন কিনা পত্রিকার সম্পাদকীয়তে কখনো আমি দিয়ে লেখা দেখেছেন? মনে করেন তো, পত্রিকার সম্পাদকীয় একটা কলম থাকে, পড়েছেন কখনো বা পড়েন কখনো? ওইখানে আমি দিয়ে কখনো লেখা থাকে না, সম্পাদক কখনো আমি দিয়ে লেখে না। কি দিয়ে লেখে বলেন তো? আমরা। আমরা, কারণ যখন ওই লেখাটা পত্রিকা যাচ্ছে, তখন পত্রিকা একটা অর্গানাইজেশন, একটা সংগঠন, একটা ইনস্টিটিউশন, রাইট? সেটা হোক একজনের কথার কথা, আই থেকে উইতে রূপান্তর করলে এটা যে কতটা পাওয়ারফুল হয় চিন্তা করেন। আপনি আমাকে একটা জিনিস বললেন, আমি বললাম কি যে আচ্ছা আমি দেখছি, বা আমি এটা সমাধানের চেষ্টা করছি, এটা না বললাম যদি বলি আচ্ছা আমরা এটা সমাধানের চেষ্টা করছি, তার মানে কি there are more people, there is not just one person who is working on that. আমি শুধু করছি তা না, এখানে আরো মানুষ আছে। এটা একটা it's not a single entity, it's larger than that. এটা একটা কোম্পানি, এটা একটা অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশন। কিন্তু দেখা গেল সারা বাড়ি আপনি একজনই কাজ করেন। এখানে কিন্তু একজন না দুজন সেটা মেইন ব্যাপার না, মেইন ব্যাপার হচ্ছে যে এই সমস্ত জায়গাতে আপনি উই দিলে এটার আপনি যে রেসপন্সিবল নিতে যাচ্ছেন বা নিতে পারেন বা নিচ্ছেন, এই বিষয়টা এক্সপ্রেস মানে প্রকাশ পায়। আমি কি বলতে পারছি কথাটা? জি জি, এটা খুব 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 মাথায় রাখবেন। ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, এটাও সেম কেস। এইভাবে ওইভাবে ডিরেক্টলি ওইভাবে বলা যায় না ক্লায়েন্টকে যে ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট। যেমন কেন বলা যায় না একটু দেখি, আমরা অলমোস্ট
শেষ পর্যায়ে চলে আসছি। বলছে while it's true that the customer shouldn't have thrown away the bill, disregarded the company's email message or made some other mistakes, telling them won't change the situation, it will. However, make the customer feel angry and embarrassed. Focus on situation as it is and offer the best solution you have. Almost আমরা এরকম একটা পয়েন্ট করেছি উপরে, মানে সেম জিনিসটাই রিপিট হচ্ছে এখানে, যে কাস্টমারের হচ্ছে খারাপ অনুভূতিতে মানে অনুভূতিতে আঘাত করে এরকম কোনো কথা বলবে না। ইংরেজিতে একটা কথা আছে, হ্যাঁ, যেমন খুব সুন্দর লাগে যে people will forget what you said or what you did, but they will never forget what you make them feel. মানে আপনি কি করেছেন মানুষ সেটা ভুলে যাবে, আপনি কি বলেছেন মানুষ সেটা ভুলে যাবে, কিন্তু আপনার কারণে আরেকজন মানুষ বা একজন মানুষ অনুভূতিটা তার কেমন হলো, বা আপনি একজন মানুষকে কি অনুভূতি দিলেন, এটা কিন্তু মানুষ সহজে ভোলে না। আমি বলতে পেরেছি কথাটা? এই জন্য ক্লায়েন্টও কিন্তু মানুষ, মনে রাখবেন। এই জন্য আপনি ক্লায়েন্ট যতই রুড হোক, আপনার কিন্তু সেভাবে ডিল করতে হবে। একটা ওয়েবসাইট আপনারা চেক করেন কিনা, ক্লায়েন্টস ফ্রম হেল, চেক করেছেন কখনো? ক্লায়েন্টস ফ্রম হেল এখন চেক করেন না, পরে করেন। এখানে আপনি দেখবেন এরকম আরো কিছু সিমিলার ওয়েবসাইট আছে যেখানে সারা বিশ্বের যত ডিজাইনার বা এরকম এই রিলেটেড কাজ করে, তারা ওই অদ্ভুত ক্লায়েন্টের অদ্ভুত আবদার বা দাবি বা অদ্ভুত কমেন্ট নিয়ে তারা ওইখানে পোস্ট করে। ওখানে দেখবেন যে আপনারা সারা জীবনে যে অদ্ভুত ঘটনা ঘটেছে আপনাদের লাইফে ক্লায়েন্টের সাথে, তার থেকে আরো রঙিন জিনিস এখানে পাবেন। আমি কি বলতে পেরেছি বিষয়টা? একবার এক জায়গায় বলছে তুমি এখানে একটা কমলা রং দাও, তাই কমলা রং দিছে, তা বলছে কি যে এই কমলা না, এরপরে সবুজের মতো আর একটা রং দিয়ে বলছে এরকম একটা কমলা দাও। বুঝতে পেরেছেন? কমলা তো কমলা। ক্লায়েন্ট বা ক্লায়েন্টস ফ্রম হেল এরকম একটা কিছু, ক্লায়েন্ট বা ক্লায়েন্টস প্লুরাল বা সিঙ্গুলার দিয়ে। ওখানে অনেক মজার জিনিস। আর এখন তো মনে হয় এই ধরনের সাইট আরো তৈরি হওয়ার কথা, কারণ ক্লায়েন্টের সংখ্যা তো বাড়ছে, ওয়েবসাইট বা এই রিলেটেড কাজ আরো বাড়ছে। বিশেষ করে বেশি হয় রাসেল ভাই ডিজাইনিং রিলেটেড বা আপনারা যেগুলো করছেন বা গ্রাফিক্স রিলেটেড, আমার প্রচুর রিভিশনের পর রিভিশন হয়। তো আমার নিজের সাথেই তো এমন একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে জেমসের কাজেই সম্ভবত 2016 বা 17 সালে। সেটা ছিল হচ্ছে ক্লায়েন্ট একটা ভিডিও দিয়েছিল, যে সেই ভিডিওটা সে বলছিল যে হোম পেজের এখানে অ্যাড করে দাও। আর আমি বুঝেছিলাম হোম পেজ থেকে এটা সরিয়ে দিতে বলেছে, দিয়ে আর এক পেজে অ্যাড করে দিতে বলেছে। আচ্ছা, এখন এইটা নিয়ে কিছুটা মনোমালিন্য হয়েছিল ক্লায়েন্টের সাথে, মানে ওর কথা শুনে মনে হচ্ছিল যে এখান থেকে সরিয়ে দিতে ও বুঝাচ্ছে, আর আমি বা আমরা বুঝেছিলাম হচ্ছে ওইখানে ওই ভিডিও ওই অমুক আরেক জায়গার ভিডিও অ্যাড করে দিতে। এরকম আসলে এই বিষয়েও ভাই যদি শেয়ার করতেন, এমন সিচুয়েশনে যে ক্লায়েন্টের জায়গা থেকে ঠিক আছে, আর আমরা আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনেও ঠিকঠাক মনোযোগ রেখেছি, তার মধ্য থেকেও অনেক সময় এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো এই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি সেটা হলো ক্লায়েন্টরা অনেক সময় তাদের নিজেদের কাজ করে না। ম্যাক্সিমাম সময় আমরা যেসব ক্লায়েন্টদের কাজ করি, ক্লায়েন্ট একটা এজেন্সি হয়ে কাজ করিয়ে নিচ্ছে আমাদের থেকে। তো তখন কিন্তু আমরা যখন টাইমলি এই ভুলগুলো করি বা এরকম ভুলগুলো হয়ে যায়, তখন ক্লায়েন্টেরও কিন্তু একটা বিপদের মধ্যে পড়তে হয়। তার হয়তো তার ক্লায়েন্টের সাথে একটা ডেডলাইন ছিল বা মিটিং ছিল ইয়ে নিয়ে। এই ধরনের সিচুয়েশনগুলো কিভাবে ম্যানেজ করা যায় এরকম যদি ভুল হয়ে যায়, সেটা যদি একটু শেয়ার করতেন। বুঝতে পেরেছি। সব থেকে বেসিক যে জিনিসটা এখানে সেটা হচ্ছে যে বেসিক সেটআপ যেটা, সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি আসলেই কাজটা করতে চান, এবং 2 নম্বর হচ্ছে যে ক্লায়েন্টের অনুভূতিতে আঘাত না দিয়েই। এই দুইটা এনশিওর করার জন্য প্রথম পয়েন্টটা তো আপনার স্কিল বেসড, এটা আপনার করতেই হবে, আপনি করবেন। বাট যেটা ইনিশিয়ালি যেটা হ্যান্ডেল করার যে ধরনটা আমি যেভাবে করি বা করা উচিত, সেটা হচ্ছে যে প্রথমেই নিজেকে একেবারে মানে ডাউনওয়ার্ড করা, মানে একেবারে কি বলবো এটাকে, সাবমিট করে দেওয়া নিজের সবকিছু। যেমন আই অ্যাপোলোজাইজ অথবা উই অ্যাপোলোজাইজ, অর্থাৎ আপনার টোনটা বা ধরনটা থাকবে এরকম যে আমার মনে হয় বুঝতে আমি ভুল করেছি, তোমার জায়গা থেকে পারফেক্ট ছিল, তোমার ডিরেকশনগুলো সুন্দর ছিল, কিন্তু আমার এই লাইনটা আমার বুঝতে ভুল হয়েছিল। আচ্ছা ঠিক আছে, দেখি এটা ফিক্স করে দিচ্ছি। তাহলে দুইটা জিনিস হবে, দুইটা মেসেজ পাবে ক্লায়েন্ট। এক, ক্লায়েন্ট এবার নিজে বুঝবে যে
আসলেই মানে ক্লায়েন্টের ভুলটা কি, মানে মেসেজটা যে বুঝিয়েছে ক্লায়েন্ট, সেটা কি আসলে ক্লায়েন্টের ভুল ছিল কিনা, সেটা ক্লায়েন্ট পরবর্তীতে কনসিডার করলেও করতে পারে, না করলেও করতে পারে, সমস্যা না। বাট এটা যে আপনি আসলেই খুব চমৎকার ভাবে ডিল অনুতপ্ত। করলেন, রাইট, আপনি অনুতপ্ত, এই বিষয়টা ক্লায়েন্ট মেসেজ পাবে, ফার্স্ট মেসেজ। এটা যখন একবার পেয়ে যাবে তখন ক্লায়েন্ট আর খুব বেশি হম্বিতম্বি করবে না। রাইট। ওই যে বললাম যে আপনি তো পানি ঢেলে দিলেন, আর খুব বেশি জ্বলতে পারবে না। আর সেকেন্ড যে পয়েন্টটা, যে আপনি দ্রুত যেহেতু এটা মানে টু দা পয়েন্টে একেবারে আসতে চাচ্ছেন, অন পয়েন্টে আসতে চাচ্ছেন, সেহেতু ক্লায়েন্টের কাছে এটা ভালো লাগবে। তখন বললো ওকে ঠিক আছে, তাড়াতাড়ি করো, বা এটা করে দাও, বা সামথিং লাইক আগামীকালকে মতো আমাকে আপডেট দিও। বিষয়টা এরকম। তা এটা হচ্ছে যে কোনো ধরনের কঠিন পরিস্থিতিতে আপনি যদি অনুতপ্ত হন বা হচ্ছে বিষয়টা, এখানে কিন্তু মনে রাখবেন, আপনি যে উই অ্যাপোলোজাইজ বা উই অ্যাপোলোজাইজ বলবেন, দ্যাট ডাজন্ট মিন, মানে এটার অর্থ এই না যে ভুলটা আপনারই হয়েছে, এর মানে কিন্তু এই না। এখানে হচ্ছে যে এর অর্থ এটাই যে আপনি ক্লায়েন্টের এই অনুভূতিটাকে রেসপেক্ট করেন। ক্লায়েন্টের যে খারাপ লেগেছে এটাকে আপনি রেসপেক্ট করতে জানেন। দ্যাট ইজ ওয়াই ইউ আর সেইং আই এম সরি, উই আর সরি, উই অ্যাপোলোজাইজ। আমি কি বোঝাতে পেরেছি? একটা কানেকশন তৈরি হয় তখন চমৎকার, এই আর কি। এবং যে কোনো পরিস্থিতি তারপরেও কিছু কিছু ধরে রাখবেন যেগুলো আপনার আউট অফ কন্ট্রোল। আপনি অ্যাপোলোজেটিক হওয়ার পরেও কিছু মানুষ তারা হয়তো বাজে কথা বলতেই পারে বা প্রজেক্ট ক্যান্সেল করতেই পারে। এটা আমার মনে হয় সবাই জানে, এটা ধরে রাখতে হয়। 5% 10% এটা আপনার হাত থেকে ছুটে যাবে, কি রাসেল ভাই, তাই না? 100% তো করা যায় না। ক্লায়েন্টকে আমরা কাম ডাউন এটাও আমাদের বলা ঠিক হবে না, কারণ ওই একই জিনিস, কাম ডাউন আর লিসেন টু মি, এর ফিলোসফিটা একই। ঠিক আছে, আমার কথা শোনেন আরবার শান্ত হন, ঠিক আছে? এই মানে সেম ফিলোসফির উপরে। এবং ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট এবং ইউ ওয়ান্ট দিস, এটা যখন হবে আমরা দেখি কি হয়। বলছে যে offering alternate solution or products may seem perfectly reasonable, but phrasing it like this tells customer that you think they are foolish. খেয়াল করেন, একটা ডিজাইন করতে দিল, এখন রাসেল ভাই ডিজাইন করলেন, করার পরে এবার বলছে যে কই এটা করলে কেন, এটা তো আমি তো এটা চাইনি, আমি তো এটা চেয়েছি। তখন ভাই বললেন কি যে না না না, তুমি তো এটা চাওনি, তুমি এটা চেয়েছো, something like that। এরকম ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্টের যদি ভুলও হয়ে থাকে তখন ক্লায়েন্ট নিজেকে বোকা বোকা মনে করে। আর ক্লায়েন্ট যখন মানে ডিসঅ্যাপয়েন্টেড হয় বা এম্বারাসড হয় কারোর সামনে, তখন খুব বেশি কমিউনিকেশন খুব বেশি আর ওইভাবে আগায় না, বা ওই মেন্টাল কানেকশনটা তৈরি হতে সময় লেগে যায়, ততদিনে প্রজেক্ট কমপ্লিট হয়ে যায়। তো এই জন্য যেটা করতে হবে, আপনি আপনার জায়গা থেকে যদি বুঝেও থাকেন যে ক্লায়েন্টের মানে ভুলটা ক্লায়েন্টের হচ্ছে বা হচ্ছে না, যেটাই হোক, তখন আপনি অল্টারনেট কিছু অফার করতে পারেন। যেমন ক্লায়েন্ট যদি বলে না আমি তো এটা চাইনি, আমি তো লাল চাইনি, আমি তো নীল চেয়েছিলাম, তখন আপনি বললেন না না না, তুমি তো লালই চেয়েছো, নীল তুমি তো চাওনি। এটা না বলে আপনি যদি বলতে পারেন ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো এটা পছন্দ হয় কিনা, এটা পছন্দ হয় কিনা, ওটা পছন্দ হয় কিনা। আপনি অল্টারনেট আপনার যে ডিজাইন হোক বা প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, আপনি তখন তাকে অফার করতে পারেন। কেন? সে ঘুরে ফিরে একই প্রশ্ন, আপনি কোনো ঝামেলায় জড়াতে চান না, ক্লায়েন্টের অনুভূতিটাকে, কথাটাকে রেসপেক্ট করতে চান, এবং আপনি সলিউশন টানতে চান কুইকলি। কারণ যত দ্রুত আপনার সলিউশন হবে তত দ্রুত আপনি প্রজেক্টটা ক্লোজ করতে পারবেন, আপনি নেক্সট প্রজেক্টে বা কাজ করতে পারবেন। ঠিক আছে, সব মিলিয়ে সবাই খুশি। Yes, that's great. দেখেন এখানে বলছে instead তাই বলার পর say something like yes, that's great option, but let me tell you about an even better one. দেখেন কিভাবে তার ট্রাম্প কার্ডটা চেলে দিল। ক্লায়েন্ট বলছে কি আমি তো লাল চাইনি, নীল চাইছি। তখন আপনি বললেন কি দারুণ, দারুণ তো, আসলে এখানে নীল দিলে তো আরো বেশি দারুণ হয়, তবে এইটা একটু ট্রাই করে দেখো তো, আমার তো মনে হয় এটা আরো বেটার হয়, একটু ট্রাই করে দেখবা নাকি, বা একটু ট্রাই করে দেখো তো। ওই পরিস্থিতিতে ক্লায়েন্ট কখনোই, বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট কখনো বলবো না আমি ট্রাই করতে পারবো না, এরকম বলেন, কারণ আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন তার এই অপিনিয়নটা। সো ইউ ক্যান গো। If they doubt the quality or usefulness of your solution, focus on positive benefits they can gain from continuing their relationship with your company. সে একই কথা, যে রিলেশনশিপটা কিভাবে গ্রো করা যায়, সেটা গ্রো করার জন্য যে বিষয়গুলোর প্রতি ফোকাস দেওয়া দরকার, সেই বিষয়গুলোর প্রতি ফোকাসটা দেওয়া উচিত। সো এই 12টা পয়েন্ট, আমি জানি যে অনেক সময় নিয়ে নিলাম। এই 12টা পয়েন্ট হচ্ছে যে সব একেবারে পয়েন্ট টু পয়েন্ট সবসময় মনে রাখা সম্ভব হবে না, বাট we can have the habit of practicing this. আমাদের একটা হ্যাবিট তৈরি করা উচিত যে এগুলো যেন আমরা মাথায় রেখে কাজ করি, মাথায় রেখে কথা বলি, কথা বলার সময় এগুলো যেন মাথায় রাখি, কাজ করার সময় এগুলো যেন মাথায় রাখতে পারি। তাহলে আমার বিশ্বাস, আমি আপনাদের মতামত নিব, তাহলে আমার বিশ্বাস যে
কমিউনিকেশনের যে গ্যাপ গুলো বা মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো বা হচ্ছে যে ফ্ল গুলো থাকে সেগুলো অনেকাংশেই কমে আসতে পারে। সো দ্যাট ইজ মাই আলোচনা। হোয়াট ইজ ইউর অপিনিয়ন? আমাদেরকে অবশ্যই এই কথাগুলো মনে রাখে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। সো আমি কি বোঝাতে পেরেছি সবগুলো পয়েন্ট? বা কারো কোনো কোয়েশ্চেন, ফিডব্যাক, কোনো কিছু থাকলে শেয়ার করতে পারেন প্লিজ বিফোর সেইং গুড বাই। কেউ আছেন? জি স্যার, বুঝতে পারছি। আসলে অনেক কিছু শিখলাম স্যার। থ্যাংক ইউ। সব সময় আসলে নিজের ভাবনা ঠিক হয় না স্যার। আচ্ছা, এটা তো যতটুকু বোঝালো আপনারা বুঝলেন। কারো কোনো কোশ্চেন থাকলে, রিলেভেন্ট কোনো কোশ্চেন থাকলে, জানার আছে বা আরও কিছু বোঝার আছে, এই ধরনের কোশ্চেন থাকলে নিয়ে আসতে পারেন। আসলে এই 2-3টা ক্লাসে খুব বেশি তো সময় না, এটা তো অনেক আলোচনার বিষয় এই ধরনের টপিকগুলো নিয়ে। সো ভাইকে যতটুকু আপনারা কাজে লাগিয়ে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল। সো আপনারা তো মানে আগে ভাগেই কোশ্চেন রেডি করে আসতে পারেন যে এই টপিকগুলো নিয়ে যদি আলোচনা হয় আমরা এই ধরনের কোশ্চেন করব বা এই ধরনের জিনিসগুলো জানতে চাইবো। বিষয়টা হলো যত কোশ্চেন করবেন তত জানবেন, এটা হলো বিষয়। কারোর এরকম কোনো কিছু থাকলে বলতে পারেন বা বলেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে মোস্তাকিম স্যার আছে এবং আপনি আছেন, তো আমরা যেহেতু নতুন, কারণ অনেক ক্লায়েন্ট আমাদের সাথে হয়তো বা অনেক ইংরেজি ওয়ার্ড শর্ট ফর্ম ইউজ করবে, তো আমরা একটু ওগুলোর বিষয় সম্পর্কে যদি একটু বলতেন, ওই শর্ট ওয়ার্ড সম্পর্কে আর কি, যেমন as soon as possible এর যে শর্ট ASAP বলে, হ্যাঁ রাইট। আমি এক্ষেত্রে যেটা মনে করি বা আমি যেটা অনুসরণ করার চেষ্টা করি সেটা হচ্ছে যে দুইটা বিষয়। একটা হচ্ছে জেনারেল কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, আর একটা হচ্ছে পার্সোনাল, গেটিং পার্সোনাল ইন জেনারেল কমিউনিকেশন। একটু ভেঙে বলি, স্বাভাবিকভাবে সব ক্লায়েন্টকেই হচ্ছে আমি খুব ফর্মাল টোনে কথা বলা শুরু করি, শুরুটা হয় খুব ফর্মাল টোনে। এটা হচ্ছে সেফেস্ট। ফর্মাল টোন বলতে হচ্ছে যে শব্দ চয়ন, বাক্য গঠন, কোনো ইনফর্মাল বা স্ল্যাং ইউজ না করা, বা এই ধরনের অ্যাক্রোনিম যেগুলো আছে, অ্যাক্রোনিম মানে শর্ট ফর্ম যেগুলো, এইসব বা RSVP, রেপন্ড, সিলভুপ্লাই, এই ধরনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করি। এবার ক্লায়েন্ট যদি আমি দেখি যে তার জায়গা থেকে সে ওইগুলো ব্যবহার করছে, তারপরেও আমি 50 to 60% টাইমে আমি ওয়েট করি যে আমি আমার জায়গা থেকে ফুল ফর্ম দিব। তারপরেও যদি দেখি ক্লায়েন্ট তার সিস্টেমে স্ট্রিক্ট থাকছে, তখন বুঝতে পারি যে ক্লায়েন্টের জন্য এই বিষয়টা এইভাবে মেনটেন করা তার জন্য সহজ। তখন অপেক্ষা করি যে এটাকে, এই জেনারেল কমিউনিকেশনটা কি কোনোভাবে মানে কি বলে পার্সোনাল কমিউনিকেশনের মধ্যে নেওয়া যায় কিনা, বা আস্তে আস্তে এটা মুভ করে কিনা। পার্সোনাল মনে বলতে পেরেছি, তার সাথে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, বা তার সাথে একটা রিলেশনশিপটা আর একটু ভালো পর্যায়ে যাওয়া, একটু ক্লোজ হওয়া, সহজ কথা বললে আর কি। যখন এটা হয় তখন আমি মানে সুইচ করতে পারি, এটা আমার মনে হয়। যে কখনো আমি অ্যাক্রোনিম ব্যবহার করলাম প্রয়োজন বোধে, কখনো টার্ম, কখনো ফ্রেজ, কখনো ইনফর্মাল কোনো একটা টার্ম এরকম ব্যবহার করে, তাও টেস্ট করে করে। ইংরেজিতে একটা কথা হচ্ছে টেস্টিং দ্য ওয়াটার। আপনি একটু করে করে দেখবেন তার ফিডব্যাকটা কেমন, আপনি বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি শুধুমাত্র আপনি স্কিল নিয়ে কাজ করছেন না, খেয়াল রাখবেন আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করছেন। ইউ আর প্লেইং উইথ ইউর ল্যাঙ্গুয়েজ টু, এটা করবেন। যখন দেখবেন যে ঠিক আছে, ইকুয়ালি ব্যালেন্সড, ক্লায়েন্টও ওইভাবে অ্যান্সার দিচ্ছে এবং আপনার ওই ধরনের অ্যান্সার পেয়েও ক্লায়েন্ট কোনো সমস্যা নাই, বা ক্লায়েন্ট ওইভাবে কোনো মানে তার এক্সপ্রেশন দিক থেকে কোনো রকম কোনো নেতিবাচক কিছু বুঝতে পারছেন না, এভরিথিং সিমস ওকে, আপনি ওটাই স্ট্রিক্ট থাকতে পারেন। তবে জেনারেলি এত কিছু নিয়ে গবেষণা করা বা দেখার সময়টা অনেক মানুষের থাকে না। এই জন্য এক কথায় আমি অ্যান্সার দিয়ে দিই। এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা করবেন ফর্মাল টোনে কথা বলার, এটা সবচেয়ে সেফেস্ট। আপনারা এসব অ্যাক্রোনিম বা শর্ট টার্ম এগুলো আপনারা চেষ্টা করবেন ব্যবহার না করার। ব্যবহার করা অফেন্স আমি তা বলছি না, কিন্তু আমি বলছি ব্যবহার করবেন না, কারণ এটা সেফেস্ট। এটা আপনি ফর্মাল ইনফর্মাল সব জায়গাতে শুদ্ধ ভাষায় কথা বলা যায়, কিন্তু একটু ক্যাজুয়াল টোন কি সব জায়গায় চলে বলেন? আমি বলতে পেরেছি কথাটা?
আপনি যখন ক্যাজুয়াল টোনে কথা বলবেন, সেটা কি আপনি সব জায়গায় বলতে পারবেন আপনার বসের সাথে বা হচ্ছে জি না বয়োজ্যেষ্ঠ বা জি না সম্মান যাদেরকে জি তাদের না সাথে সব বলতে পারবেন? জায়গায় বলা যাবে না। বলা যায় না, বিষয়টা সেরকম। এই জন্য আপনি রিস্ক কেন নিতে যাবেন? এবার যদি দেখেন যে সত্যি সত্যি কিছু কিছু ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে, আপনি বুঝবেন, দ্যাটস ফাইন। আপনি তখন মাঝে মাঝে একটু ইউ ক্যান প্লে উইথ সাম ইনফর্মাল টার্মস এন্ড ওয়ার্ডস, নো প্রবলেম। সময় দিতে হয় বোঝার, হ্যাঁ। আমার প্রশ্ন ছিল যে ক্লায়েন্ট যদি এমন কিছু শর্ট টার্ম ইউজ করে যেগুলো হয়তো বা আমরা নতুন, আমরা জানি না, সেই ক্ষেত্রে ও আমাদের যদি কিছু মানে যেহেতু সরি, আমি মোস্তাকিম স্যার অনেকদিন ধরে আমার বোঝার ভুল হয়েছে আছে, তাহলে। অনেকদিন ধরে অনেক কাজ করে, তো ওনার ক্লায়েন্টের সাথে তো অনেক কমিউনিকেশন করে, অনেক শর্ট টার্ম ইউজ করে, তো সেই সমস্ত ওয়ার্ড নিয়ে যদি আমাদের একটু যদি ও আচ্ছা, দেখাইতেন তাহলে ভালো হতো, কিছু কিছু শর্ট টার্ম ও গুলো। আচ্ছা, ঠিক আছে, আমি নোট করে নিচ্ছি ইনশাল্লাহ আগামী দিন। তবে নিজের জানার জন্য, তাই তো? এরকমটাই তো? জি জি জি। আহ, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি নোট নিচ্ছি এখন। আমি দেখি আগামী দিন একটা পেজ শেয়ার করা যায় কিনা আপনাদের সাথে, হ্যাঁ? ওকে আগামী দিন মানে আমাদের বুধবারের সেশনটা হবে হচ্ছে যে ইনশাল্লাহ এটা হচ্ছে যে এক্স্যাক্টলি কিছু কিছু সিচুয়েশন আছে, তো তখন কি বলতে হয়। আজকে তো আমরা দেখলাম যে কি বলা উচিত না, হ্যাঁ। এই কি বলা উচিত না এটা অনেক অনেক বেশিরভাগ ক্ষেত্রে আলোচনাগুলো হয় না, এই জন্য আমি এটা নিয়ে বললাম। আগামী দিন দেখবো আর কি স্ট্যান্ডার্ড কিছু বাক্য আমরা মাথায় রাখতে পারি, যে এই ধরনের সিচুয়েশনে আমরা এটা এটা ব্যবহার করতে পারি, তাহলে বাক্যগুলো আরো স্ট্যান্ডার্ড হয়, এক্সাক্ট হয়, ন্যাচারাল হয়। ঠিক আছে, এটা নিয়ে কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি হচ্ছে কমন অ্যাক্রোনিম। আচ্ছা ঠিক আছে, চলো। সো ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন চট করে। জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা অন্য কোনো টপিকস এর কিনা, তারপরেও আমি বলি যেহেতু বলার সুযোগ পেয়েছি। বিষয়টা হচ্ছে যে অনেক সময় এই ক্লায়েন্টদের সাথে ডাইরেক্টলি কাজ করতে গেলে মানে তাদের কাজটি কমপ্লিট হয়, বাট তারা পেমেন্ট পাঠাতে দেরি করে। তো সেক্ষেত্রে আমার পেমেন্টটা যদি আর্জেন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাকে কিভাবে বিষয়টি বলা যেতে পারে যাতে সে তাড়াতাড়ি পেমেন্টটা পাঠিয়ে দেয়? আচ্ছা, এখানে এখানে রাসেল ভাই হেল্প নিব আমি। তবে তার আগে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যদি আপনাকে দ্রুত দিতে চায়, তার নিয়তটা যদি থাকে, তাহলে বিষয়টা এতদূর গড়াবেই না কখনো, হ্যাঁ। এবার দেখা গেল যে ক্লায়েন্ট সত্যি সত্যি চেয়েছে কিন্তু সামহাউ দেরি হচ্ছে, তখন বিষয় দুটা হতে পারে। এক, ক্লায়েন্ট চেয়েছে বাট ওর হাতে পয়সা নেই, বা কোনো সমস্যা বা ব্যস্ততা বা অসুস্থতা। অথবা হচ্ছে কি ক্লায়েন্ট চাইনি আপনাকে বা চাচ্ছেই না আপনাকে এত কুইকলি দিতে, এটা হচ্ছে বিষয়। তো রাসেল ভাই ক্ষেত্রে বলবেন যে সেই জেমসের কথায় ফিরে যেতে হয় আর কি। আমরা আমরা তাকে কিভাবে কিভাবে মেসেজ দিতাম, রাসেল ভাই যদি একটু আপনার যদি স্মরণ থাকে একটু যদি বলতেন। আচ্ছা, প্রথম কথা হলো আমাদের আলটিমেট কাজের শেষে পেমেন্ট পাওয়া, এটা সবারই মানে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি সবাই, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে যেটা হয় যে ক্লায়েন্টদের যদি সত্যিকার অর্থে পেমেন্ট দেওয়ার ইচ্ছা বা আগ্রহ থাকে, তাহলে ম্যাক্সিমাম ক্লায়েন্টদের থেকেই দেখবেন আপনি যদি কাজ ঠিকঠাক বুঝিয়ে দেন, সেই উদ্গ্রীব হয়ে যায় আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য। তুমি কোন ওয়েতে পেমেন্ট নিবা, তোমার জন্য কোনটা বেটার হয়। যদি আপনি ভালো কিছু ওকে সাজেস্ট দেন যে আমি এই ওয়েতে নিলে আমার জন্য ভালো হয়, তা ও কিন্তু ম্যাক্সিমাম চেষ্টাটা করে। তো 2-4-5 জন ক্লায়েন্ট আছে যারা একটু পেমেন্ট নিয়ে গড়িমসি করে। এখন এই গড়িমসি করার বিষয়েও কিছু ব্যাপার আছে, যে অনেক সময় হয় কি যে ক্লায়েন্ট দেখা যাচ্ছে আরেকজন ক্লায়েন্টের প্রজেক্ট আপনাকে দিয়েছে, এখন সে অনেক সময় তার পেমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করে। হ্যাঁ, সেই পেমেন্ট পেলে হয়তো দিবে, যদিও এটা আমরা আমাদের জায়গা থেকে বুঝি আমি আমার কাজটা করে দিয়েছি, আমি দ্রুত কেন পেমেন্ট পাবো না। কিন্তু আলটিমেট আপনার প্রয়োজনের সাথে কিন্তু ক্লায়েন্টের এইটা রিলেট করা ঠিক না, কারণ আমার আর্জেন্ট পেমেন্ট পাওয়া দরকার, এই জন্য আমি দ্রুত ক্লায়েন্টকে বলবো আমাকে পেমেন্ট দাও বা কিছু। তো আমাদের সব কিছু মিলায় ওয়েট করা উচিত, যে ক্লায়েন্টকে সুযোগ দেওয়া বা সে যেটা মানে তার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, অ্যাটলিস্ট যে আপনাকে যে সময় বলেছিল পেমেন্ট দেওয়ার, আপনি সেইখান থেকে কয়েকদিন ওয়েট করেন, দেখা যাচ্ছে 3-4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ। আরও আনুষঙ্গিক আরও কিছু বিষয় দেখার চেষ্টা করেন, যেমন বর্তমান সময়ে
ইউএসএ, কানাডা এই ধরনের ক্লায়েন্টরা ছুটি কাটাচ্ছে, হ্যাঁ, হয়তো পেমেন্ট দেওয়ার কথা ছিল এই উইকে, কিন্তু সে দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়েই একটা ট্যুরে চলে গিয়েছে, এখন সে পেমেন্ট দিতে পারছে না। তো আপনি নিজেও একটু ঘাটাঘাটি করে ট্রাই করেন যে এরকম কোনো সিচুয়েশনে পড়ে গিয়েছে কিনা, তাহলে সেই সময়ের জন্য ওয়েট করেন যে তাদের ছুটি হয়তো এই সময় শেষ হবে বা এক সপ্তাহ পরে বা কিছু, তখন তাকে সুন্দর করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা যেতে পারে যে আমাদের প্রজেক্টটা তো শেষ হয়ে গিয়েছে, তো আমার তো কিছু প্রয়োজন ছিল মাসের শুরুতে বা কিছু, তোমার সহযোগিতা বা তুমি যদি এভাবে চিন্তা করতে আরও মনে হয় বেটার হতো, এইভাবে সুন্দর করে কিছু বলা যেতে পারে। কিন্তু ক্লায়েন্টকে ডিরেক্টলি আমার পেমেন্ট দাও বা আমার দ্রুত দরকার, হ্যাঁ এখন না দিলে আমার চলছে না, এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করাই মনে হয় সব থেকে ভালো। আর জেমসের যে বিষয়টা ভাই বলছিলেন, আসলে ওই যা বললাম, ক্লায়েন্টরা যদি পেমেন্ট না দেয় আলটিমেট কিছু করার থাকে না। কিন্তু জেমস একজন ক্লায়েন্ট ছিল আমাদের, ওর কাজ কিন্তু আমরা কন্টিনিউ করে যেতাম, এমনও হতো যে 1 মাসের পেমেন্ট পেতে 2-3 মাস ওয়েট করতে হয়েছে, ইভেন অনেক সময় কেটে গিয়েছে, তারপরেও ক্লায়েন্টকে তার সর্বোচ্চ সুবিধা বা সুযোগটা আমরা দিয়ে কিন্তু কাজ করতাম, যে তার এমন না যে পেমেন্ট দেইনি কাজ স্টপ করে দিয়েছি, সে পেমেন্ট দিতে লেন্দি করছে তারপরেও কিন্তু তার কাজ করেছি। এখন অনেক কিছুর উপরে এই বিষয়গুলো ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে নেবেন। আপনি যদি মনে করেন যে পেমেন্ট ছাড়া কাজ করবেনই না তাহলে একরকম, আর যদি মনে করেন যে না আপনার ক্লায়েন্টকে আপনি সর্বোচ্চ সুবিধা দিয়ে বা সুযোগ দিয়ে আপনি কাজ এগিয়ে নেবেন, তা হচ্ছে অন্যরকম। বাকিটা রাকিব ভাই বললে মনে হয় আরো ভালো হবে। সেটাই, তখন অবশ্য সিচুয়েশনের পরও অনেক কিছু নির্ভর করে। একটু আগেই প্রথম দিকে এক ভাই বললেন যে সিচুয়েশন আসলেই তাই, তখন আপনি যে সিদ্ধান্তই নেন না কেন মানে সেটাই সঠিক, মানে ভুল বলা যাবে না। কারণ আমরা তো সহজে সব মানুষকে জাজ করে ফেলি। ধরেন আপনি একজন ক্লায়েন্টের কাজ করলেন, তিনি আপনার টাকা দিল না বা অল্প কিছু টাকা দিল, এবার ওই ক্লায়েন্টটা আবারও আসলো, এখন আপনি কি করবেন, করবেন কি করবেন না? এখন দেখেন এখানে 2 রকম মানুষ পাওয়া যাবে, একদল বলবে হ্যাঁ অবশ্যই করবো, আর দল বলবে যে না করবো না, আর দল বলতে পারে যে হ্যাঁ করবো কিন্তু ওই বাকি টাকাটা দিলে তারপরে। এর মধ্যে ভুল কোনটা? দেখেন ভুল কেউ নাই, সবাই সঠিক। যে যার জায়গা থেকে বিষয়টা যেভাবে মূল্যায়ন করবে সে সেই জায়গা থেকে সেভাবেই অ্যান্সারটা দিবে, এটাই কথা। ওই সময় ওই পরিস্থিতিতে আপনার অবস্থাটা কেমন থাকবে, আপনি কাদের প্রতি কতটা ডেসপারেট থাকবেন বা আছেন, এটাকে আমি এখন বলে দিতে পারবো? সে কথাটা বলা সম্ভব কোনোভাবে? কাজটা আপনার ওই সময় কতটা দরকার হবে এটাকে আমি এখন বলে দিতে পারবো? আপনি নিজেই তো বলতে পারবেন না আপনার লাইফ সম্পর্কে, আমি কিভাবে বলবো? এই জন্য এটার কিন্তু সঠিক বেঠিক অ্যান্সার হয় না। আপনি যেটা করবেন বুঝে করবেন, সেটাই আপনার জন্য সঠিক। যদি আবারও কাজ করে আবারও ক্লায়েন্ট টাকা না দেয়, আপনি বুঝবেন আপনি ঠিক কাজটাই করেছেন, কারণ আপনি ওই সময় সঠিকটা বুঝেছেন, এই জন্য আপনি এটা করেছেন। তখন যে মানুষ যাইয়া বলুক না কেন বলছিলাম করো না, দেখছো আবার ধরা খাইছো, তখন মানুষকে একটা ভাব নিতে পারে, যে এমন একটা ভাব যেন তিনি ভবিষ্যৎ দেখছিলেন আগে থেকে। বিষয়টা সেরকম না। ওই ক্লায়েন্ট যদি আবারও আসে 3য়-বারের মতো, এবার আবারও যদি আপনি কাজ করেন, কাজ করাটা সঠিক মনে করেন, আপনি করবেন। যদি মনে করেন যে না করা উচিত না, করবেন না। যদি আবারও কাজ করেন আবারও টাকা না দেয়, যদি মনে হয় আবার দিল না 3য়-বারের মতো, আমি বলবো না আপনি ভুল করেছেন, আমি বলবো আপনি বুঝেছেন সঠিক, আপনি ঠিকঠাক করেছেন, শেষ। তার মানে আপনার পূর্ণ স্বাধীনতা আছে, কাজ করবেন নাকি করবেন না। যেটাই করবেন সেটা আপনার জায়গা থেকে সঠিক। আমার জায়গা থেকে যতই ভুল হোক কিছু যায় আসে না। আমি কি বোঝাতে পারছি কথাগুলো আপনাকে? জি বুঝতে পারছি। আসলে অনেক ধন্যবাদ, যে অনেক ভালো মুস্তাকিম স্যারও আনসার দিয়েছে, আপনি দিয়েছেন। আসলে এই বিষয়গুলো হয়তো আগে থেকে যদি একটু ঠিকভাবে মেনে চলতাম তাহলে অনেক ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক থাকতো আগে যেভাবে ছিল। ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ থাকবে স্যার। আপনারা তো এই লাইনে শুরু করেছেন মাত্র, তাই না? হয়তো কয়েক বছর হয়েছে। সো ইনশাআল্লাহ দেয়ার ইজ এ লং ওয়ে টু গো। এখনো অনেক কিছু করার, যাওয়ার, দেখার বাকি। আচ্ছা, এখন থেকে মনে করেন ইনশাআল্লাহ হবে। জি হ্যাঁ, আমি ছোট একটা বিষয় শেয়ার করি, যদিও সিক্রেট কিছু বিষয় থাকে যেটার কারণে আমি স্ক্রিপ্টটা শেয়ার করছি না করে। আমি মাঝে মাঝে স্টুডেন্টদের কিন্তু এগুলো দেখাই, ক্লায়েন্টদের সাথে পেমেন্ট নিয়ে বা কাজ নিয়ে কীভাবে কমিউনিকেশন হলো। অনেকে আছে যে পেমেন্ট না দিলে কাজই স্টার্ট করে না। হ্যাঁ, আবার আমি আমার জায়গা থেকে বলি, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ক্লায়েন্টের উপরে পুরোপুরি ছেড়ে দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমি কাজ স্টার্ট করে দিই। যদি সেটা বড় প্রজেক্ট হোক বা ছোটো প্রজেক্ট হোক, যদি পেমেন্টটা না পাই আমি অতটা আফসোস করি না। হ্যাঁ, আমি ধরেই নিই যে ওই পেমেন্টটা আমার হয়তো আমার ছিল না, আমার ভাগ্যে ছিল না বা আমি পাইনি, এরকম কিছু। আমার জাস্ট কি লসটা কি হয়েছে, আমার সময়টা লস হয়েছে। হ্যাঁ, যে সময়টাই আমার গিয়েছে।
কিন্তু যদি এটা হতো যে এই ক্লায়েন্টের মাধ্যমেই আমার একটা অনেক মানে বড় একটা অপরচুনিটি তৈরি হতে পারতো, কিন্তু আমি যদি ওই সময় ওই আগেই পেমেন্ট নিয়ে বা এইগুলো নিয়ে পেরাপিরি করতাম, তাহলে হয়তো ক্লায়েন্ট ওই সময় আমার প্রতি ইন্টারেস্ট দেখাতো না। হ্যাঁ, সে হয়তো মনে করতো যে আমি কাজের প্রতি অতটা ফোকাস না, আমি পেমেন্ট নিয়েই বেশি চিন্তিত। আবার অনেক সময় এরকমও হয় যে ভালো ভালো কিছু ক্লায়েন্ট আছে, তাদের যদি বারবার পেমেন্টে বিষয়ে ফোর্স করা হয়, তারা এটা মাইন্ড করে। হ্যাঁ, যে আমাকে কেউ ট্রাস্ট করতে পারছে না, ও কেমন ফ্রিল্যান্সার যে তাকে দিয়ে আমি প্রজেক্ট করাবো, আমি বিশ্বাস করে তাকে আমার কাজটা দিচ্ছি, অথচ সেই আমাকে ট্রাস্ট করতে পারছে না। এইরকম অনেক সময় এই মানে ক্লায়েন্টের কিন্তু ইগোতে লেগে যায়, বা ক্লায়েন্ট অনেক সময় মাইন্ড করে বসে, তখন অনেক সময় প্রজেক্ট থেকে বের হয়ে যায়। সো এই আমি স্ক্রিনটা শেয়ার করবো কিনা জানি না, এই রিসেন্টলি যে ক্লায়েন্টের কাজটা করি, ফ্রান্সের ক্লায়েন্ট, ওর সাথে 2019-এর নভেম্বর থেকে কাজ করি। হ্যাঁ, তো ভালো বড় বড় প্রজেক্টের কাজই ওর সাথে হয়। 19 সালের নভেম্বর মাস থেকে এখনো পর্যন্ত কোনো মাসে ওর কাজ স্টপ যায়নি, সবসময় ওর প্রজেক্ট আছে, রানিং আছে। এই ক্লায়েন্টের একদম শুরু থেকে আমি কোনো দিন ও আমাকে কবে পেমেন্ট দিবে না দিবে এভাবে চিন্তা করে কাজই করি নাই। তো এত ভালো একটা ক্লায়েন্ট যে মানে বলার মতো না, মানে দেখা যাচ্ছে যে আগে থেকে পেমেন্টের কথা কিছু মানে বলুক আর না বলুক, কাজ শেষে বেশ ভালো একটা অ্যামাউন্ট ও দেয়, বা ও আমার যেটা প্রাপ্য সেটা কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করে। ইভেন এরকমও পেয়েছি, ও নিজেও অন্য ক্লায়েন্টের কাজ নিয়ে করায় বিভিন্ন ফ্রিল্যান্সার দিয়ে। এমনও পেয়েছি ওকে প্রজেক্ট বুঝিয়ে দিয়েছি, বুঝিয়ে দেওয়ার পরে ওর ক্লায়েন্টকে প্রজেক্ট জমা দিতে লেট হয়ে গিয়েছে। অনেক সময় আমার কারণেও হয়েছে যে দেখা যাচ্ছে যে এমন প্রজেক্ট ছিল ও অল্প সময়ের জন্য নিয়ে আসছে, কিন্তু সেই সময় এত শর্ট টাইমে বা অনেক ব্যস্ততার মধ্যে করা পসিবল হয়নি। সেই প্রজেক্ট লেন্দি হয়ে যাওয়ার ফলে ওর ক্লায়েন্ট ওর নেয়নি, মানে প্রজেক্টটা নেয়নি। সেই পেমেন্টও ক্লায়েন্ট বুঝিয়ে দিয়েছে। ও বলছে যে আমাকে বলছে যে যদিও এই প্রজেক্টটা আমার ক্লায়েন্ট নেয়নি, তারপরও তুমি তো পরিশ্রম করছো, এটা তোমার প্রাপ্য, হ্যাঁ, তোমাকে এটা আমার বুঝিয়ে দেওয়া উচিত। তাহলে ও কিন্তু এইভাবেই কিন্তু পেমেন্ট করে। এখন যদি একদম শুরুতে ওকে যদি এই ট্রাস্টটা না করতাম, তাহলে যেটা হতো, ও কিন্তু আমার উপর ওই আশাটা রাখতে পারতো না। ও কিন্তু ওর জায়গা থেকে ভাবে একে যে পেমেন্ট না মানে দেওয়ার আগেই কাজ শুরু করে দিচ্ছে আর আমার কাজ ঠিকঠাক করছে, তাহলে ওরও কিন্তু আমরা সবসময় এটা বুঝি যে সত্যিকার অর্থে যার মধ্যে মনুষ্যত্ব আছে সে কিন্তু মানুষদের সহজে ঠকায় না, সে মানে যে লেভেলেরই হোক, যার মধ্যে একটু মনুষ্যত্ব থাকে কিন্তু সহজে ঠকাতে চায় না, তখন ওর মধ্যে কিন্তু এটা কাজ করে। ও এত কাজ করেছে বা আমার এই প্রজেক্টের পিছনে সময় দিয়েছে, তাহলে ওর প্রাপ্যটা আমার বুঝিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এটা ধরেন আমার জায়গা থেকে আমি করি। এখন ভিন্ন ভিন্ন হতে পারে, অনেকে হতে পারে না পেমেন্ট ছাড়া কাজ স্টার্টই করবো না। হ্যাঁ, আবার অনেক সময় এটাও ঠিক যে কিছু কিছু ক্লায়েন্টদের পেমেন্ট নিয়ে স্টার্ট করা ভালো। তবে একটা জিনিস মাথায় রাখা উচিত যে সব সময় গুটি কিন্তু ক্লায়েন্টের দিকেই বেশিরভাগ সময় থাকে। আপনাকে পেমেন্ট দিয়ে কাজ বুঝিয়ে নিয়ে আবার পেমেন্ট ব্যাক করেও নেওয়ার ক্ষমতা ক্লায়েন্টদের কাছে ম্যাক্সিমাম সময় কিন্তু থাকে। আপনারা জানেন মার্কেট প্লেসে কাজ বুঝিয়ে দিয়েছে, ইভেন আপনার সব কিছু আপনি সাবমিট করে দিয়েছেন, ক্লায়েন্ট ঠিকই টাকা নিয়ে চলে গিয়েছে, এরকম অহরহ ঘটনা কিন্তু ঘটছে। তার মানে আপনি পেমেন্ট পেয়ে গেলেও যে সেফ, এটা কিন্তু না যে আগে থেকে পেলেই যে আপনি সেফ হয়ে গেলেন। আমার মনে হয় মানে আমি আমার জায়গা থেকে যেটা করি সেটা হচ্ছে, আপনার যদি ফোকাস থাকে কাজের প্রতি যে আমি ক্লায়েন্টকে হ্যাপি করব, তাহলে আপনার হয়তো 100 জন ক্লায়েন্টের মধ্যে 2-4-5 জন ক্লায়েন্ট হতে পারে যে আপনাকে পেমেন্ট দেয়নি বা পেমেন্ট ঠিকমতো পাননি, কিন্তু 90%-এর উপরে দেখবেন যে আপনি ক্লায়েন্টদের পেমেন্ট ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার ফোকাস যদি কাজের প্রতি হয়, তাহলে 90% পেমেন্ট যদি আপনি ঠিকঠাক পেয়ে যান, তাহলে ওইটুকু আমার মনে হয় খুব বেশি বাঁধবে না। ওই সময়টুকু হয়তো আপনার ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, আপনার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমি এইভাবে থিঙ্ক করি আর এইভাবেই কাজ করি। এখন বাকিদের ভাবনা আবার অন্যরকম হতে পারে। থ্যাংক ইউ ভাই। খুব সুন্দরভাবে বলেছেন। আশা করি আপনার অ্যানসার খুব ভালোভাবে পেয়েছেন আর কি। আমার তো বিশ্বাস করে বিষয়টা আর আনক্লিয়ার থাকার কোনো সুযোগ নেই। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক ইনশাআল্লাহ। অনেক সময় নিলাম আপনাদেরকে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় সবাই ছিলেন, প্রায় 20 জনের মতো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन, আই এনজয়েড ইওর সেশন এন্ড থ্যাংক ইউ। ইনশাআল্লাহ হোপ টু সি ইউ কিবার বুধবার, টিউসডে ওয়েডনেসডে ইনশাআল্লাহ। ওকে, 6টার সময় সবাই চলে আসবেন আমাদের থার্ড এন্ড লাস্ট সেশন আর কি। আশা করছি কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর বিষয়গুলো মাথায় রাখবেন, ভাববেন, চিন্তা করবেন,
মানে লাস্ট একটা কথা বলি যে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে, অ্যালবার্ট আইনস্টাইন জগৎ বিখ্যাত বিজ্ঞানী, উনি বলেছিলেন যে ইনফরমেশন ইজ নট নলেজ, অর্থাৎ তথ্যই জ্ঞান না, তথ্যই জ্ঞান না। মানে ইনফরমেশনটা হচ্ছে আস্তে আস্তে নলেজের রূপ নেয়, সেটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে করতে, ভুল করতে করতে এভাবে। আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু আপনার জায়গা থেকে ইনফরমেশন, অর্থাৎ সেগুলো ইনফরমেশন আকারে আপনাদের কাছে গিয়েছে। এগুলো কিন্তু নলেজ মনে করবেন না, নলেজ এগুলো আপনাদের এখনো হয়নি। এটা নলেজ হবে কখন? যখন এগুলো নিয়ে চিন্তা করবেন, প্রয়োগ করবেন, ভুল করবেন, আবার শিখবেন, আবার প্রয়োগ করবেন, হোঁচট খাবেন, পড়ে যাবেন, উঠে দাঁড়াবেন, তখন আপনার ইনফরমেশনটা কিসের রূপ নেবে বলেন তো? নলেজে। নলেজে, রাইট। আর এই নলেজকে যখন নাড়াচাড়া করতে 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 বছরের পর বছর পার করবেন, তখন এটা কিসের রূপ নেবে বলতে পারবেন? তখন হবে উইজডম বা প্রজ্ঞায়, যেটা বয়সের সাথে আসে, হ্যাঁ, সময়ের সাথে 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 আসে। তাহলে মনে রাখবেন, ইনফরমেশন ইজ নট নলেজ এন্ড নলেজ ইজ নট উইজডম। আমাদের প্রবলেমটা কি জানেন? বেশিরভাগ, বিশেষ করে এই প্রজন্মের, আমরা ইনফরমেশনকেই শুধু নলেজ না, মানে মাঝে মাঝে প্রজ্ঞাও মনে করে ফেলি। মনে করি যে আমার কাছে এই তথ্যটা আছে, সেটা আমি তো সবই জানি, ব্যাপারটাই অন্যরকম। আসলে না, স্মার্টফোন থাকলেই স্মার্ট হওয়া যায় না। স্মার্টফোন মানে কি? আপনার ফোনটা স্মার্ট, আপনি তো স্মার্ট না, তাই না? বিষয়টা তো এরকম। এর জন্য আপনার কাছে অনেক তথ্য আছে, এর মানে এই না যে আপনি স্মার্ট। আপনি কতটা নিতে পারছেন এবং বাস্তবে প্রয়োগ করতে পারছেন, দ্যাট ইজ হোয়াট কাউন্টস। এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, ইনফরমেশন গুলো আপনার নলেজে রূপান্তরিত হোক এবং সময়ের সাথে সাথে প্রজ্ঞায় রূপান্তরিত হোক, সেই দোয়াই করি। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ বুধবারে সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আপনাকে Recording stopped.